উপস্থিত সুধীমণ্ডলী, শুভ অপরাহ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার শোকাবহ সেই দিনটিকে স্মরণ করেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বন্ধুগণ, বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা 24 কানাডা আয়োজিত স্মরণে বঙ্গবন্ধু শিরোনামে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আহ্বান করি। আজকের এই অনুষ্ঠান আমরা কথায় ও কবিতায় নেতাকে স্মরণ করব। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে শোকের গাম্ভীর্য বজায় রাখার জন্যে বিনীত অনুরোধ করছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে 3টি কবিতা আবৃত্তি। প্রথমে শিল্পী ফ্লোরা নাসরিন ইভা আবৃত্তি করবেন কবি জামিল বিন খলিলের একটা ছেলে মুজিব হবে কবিতাটি। আমি ফ্লোরাকে মাইকে আসার জন্যে বিনীত অনুরোধ করছি। সাম্প্রদায়িক শক্তি যত সেই যুদ্ধে ধ্বংস হবে, মৌলবাদের লকলকে জীব সেই যুদ্ধে ধ্বংস হবে, জঙ্গিবাদের কালো থাবা সেই যুদ্ধে ধ্বংস হবে, দুর্বিনীত দুর্জনেরা সেই যুদ্ধে ধ্বংস হবে, মুখোশ পরা শত্রু যত সেই যুদ্ধে ধ্বংস হবে, সাম্যবাদের জ্বলবে আলো, আধার রাত রুদ্ধ হবে, যুদ্ধ শেষে সোনার বাংলা নতুন করে শুদ্ধ হবে। এই ছেলেটা ছবি আঁকে সকলে খাঁচা শূন্য হবে, আকাশ বাতাস মুখর হবে, মুক্ত পাখির কলরবে, অন্ধকারের শিকল ছিঁড়ে জাগবে সবাই আলোক স্নানে, এক কাতারে মিলবে সবে নতুন দিনের নতুন গানে, শীত গ্রীষ্ম সারা বছর মায়ের মুখে হাসি রবে, এই ছেলেটা পাগল ছেলে বড় হয়ে মুজিব হবে, এই ছেলেটা পাগল ছেলে বড় হয়ে মুজিব হবে। ধন্যবাদ। এরপরের আবৃত্তিকার আরিয়ান হক। এই চিঠিটা আমি বঙ্গবন্ধুর হয়ে লিখেছি, হয়তো আমি লিখিনি, সময় আমাকে দিয়ে লিখে নিয়েছে। প্রিয় দেশবাসী, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর আসিনি। আর কত দুঃখ নেব বলো? আমার শরীরটা তো ঝাঁঝরা করে দিয়েছিল ওরা সেই রাতে, এক এক করে পরিবারের সবাইকে, আমার ছোট্ট রাসেলকেও। আমার অনেক দোষ, তাই না? অনেকেই বলেছ তোমাদের অনেক রকম স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম আমি, স্বেচ্ছাচারী আমি, তোমাদের জীবন দুঃসহ করে তুলেছিলাম। তোমাদের সব অভিযোগ আমারই প্রতি। আচ্ছা, স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতার মধ্যে তো কিছু পার্থক্য আছে, তাই না? হয়তো আমি বুঝিনি। নতুন বাংলাদেশটা নিশ্চয়ই এই পার্থক্যটা বুঝবে। আজ তোমরা আমার ছবি সরাও, আমার প্রতিকৃতি ভাঙা হয়, সর্বস্তরে আমার নাম মোছাটা নতুন বাংলাদেশের প্রথম শর্ত। তোমাদের প্রশ্ন করি, এই তোমরাই কি দল মত নির্বিশেষে আমাকে ভালোবেসেছিলে? বঙ্গবন্ধু কোনো দলের নয়, সমগ্র জাতির, সারা বাংলাদেশের, এই কথা বলনি তোমরা? আরেকটা কথা, তোমরা জয় বাংলা বলো আর না বলো, বাংলার জয়টাই চেয়েছি আমি। আর জয় বাংলা কোনো দলের একক সম্পদ নয়, ছিল না কোনো দিন। তোমরা যারা জয় বাংলা বলো এখনো আর গালমন্দ খাও, তোমাদের জন্যে আমার ভালোবাসা। যারা গালমন্দ করে তাদের জন্যেও আমার ভালোবাসা। কারণ তোমরা একদিন বুঝবে এই জয় বাংলা কতটা শক্তিশালী, কতটা তোমাদের। পরিশেষে আবারও বলি, আমি তোমাদের খোকা ভাই, আমি তোমাদের মুজিব, আমি বাংলাদেশের
লাল সবুজকে ছাড়িনি, ছাড়ব না। জয় বাংলা। সমবেত সুধী, আবৃত্তি পর্বে আমাদের সর্বশেষ আবৃত্তিকার আহমেদ হোসেন। আহমেদ হোসেন আবৃত্তি করবেন নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো কবিতাটি। সুধীমণ্ডলী, মাইকে আসছেন আহমেদ হোসেন। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর হতে জনসমুদ্র উদ্যান সৈকতে। কখন আসবে কবি? কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ঢেকে দেয়া ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, বিকেলের বিরুদ্ধে বিকেল, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সে শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদ হলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের প্রাণের সবুজ মিশেছিল এই সবুজের মাঠে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে ছুটে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠো মৃত্যু আর চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবগুড়ি আর তোমাদের মতো পাতা কুরুণীরা দল বেঁধে একটি কবিতা লেখাবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন দারুণ পুলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরুতে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। উপস্থিত দর্শক মণ্ডলী, এবার আমরা আলোচনা অনুষ্ঠান শুরু করব। এই আলোচনা অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা টেলিভিশন কানাডার মুখ্য নির্বাহী সাজ্জাদ আলী। আমি জনাব সাজ্জাদ আলীকে মাইকে আসার জন্যে অনুরোধ করছি। শুভ দুপুর বন্ধুরা। ওর মাইক কাজ করছে সজীব? শুভ দুপুর। আমরা এই অনুষ্ঠানটাকে আসলে একটু কাব্যিক রূপ দেবার জন্যে আমাদের ঘনিষ্ঠ দু একজন আবৃত্তিকারের থেকে দুটো একটা আবৃত্তি শুনলাম। কিন্তু আসলে বঙ্গবন্ধুর মৃত্যুদিনে বা বঙ্গবন্ধুর মৃত্যুর কথা যখন স্মরণে আসে তখন আমাদের কি অনুভূতি হয়, অন্তরের কোথায় ব্যথাটা লাগে, খোঁচাটা লাগে। এক একজনের খোঁচা অন্তরের এক এক কোণে লাগে, সবারটাই একরকম নয় তো। কার কোথা থেকে খোঁচাটা লাগে? আমরা সবাই সমমনা বঙ্গবন্ধুর সৈনিক।
আজকের দিনে কার কেমন লাগছে বঙ্গবন্ধুকে নিয়ে, সেই কথাটা শোনা বা বলা, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়। আমরা সচেতনভাবেই কোনো নির্দিষ্ট বক্তা নির্বাচন করিনি, যে বক্তারা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসবেন, তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে আমাদেরকে বইয়ের কথাগুলো শোনাবেন। আমরা মনের কথা শুনতে চাই, বইয়ের নয়। সেজন্য আমরা কোনো বক্তা নির্বাচন করিনি। যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে যারা আগ্রহী তারাই বলবেন, এটাই আমরা ঠিক করেছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আমাদের এখানে উপস্থিত আছেন। বিশেষ শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি। আপনারা এসছেন, আমাদের মনের জোর অনেক বেড়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের কাজ আজকে নতুন কিছু নয়। আমরা এর আগেও অনেক কাজ আমরা করেছি, যেমন বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টারি তৈরি করেছি আমরা বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। সেটা অনেকবার আমরা ব্রডকাস্টও করেছি। বঙ্গবন্ধুর জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা থেকে আমরা প্রতি বছরই, গত 20-22 বছর থেকে শুরু করে প্রতি বছরই কিন্তু আমরা সেটাকে বিশেষ অনুষ্ঠানমালা তৈরি করি এবং প্রচার করি। আমাদের এখানে উপস্থিত যে বন্ধুরা আছেন তাদের অনেকেও সেসব অনুষ্ঠানে তাদের অনুভূতির কথা বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন। হাসিনা আপার কথা আমি মনে করতে পারি বহু আগে, কিন্তু আমার মনে আছে। এছাড়াও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা যখন পাবলিশ হলো, তার এই অটোবায়োগ্রাফিটা আমরা পড়তে পারবো, এই আনন্দে ওই দিনের 10 জানুয়ারির মতো আনন্দিত হয়েছিলাম আমি, আমার মনে আছে। তো সে বইটা নিয়ে আমরা আলোচনা অনুষ্ঠান করলাম। সে আলোচনা সভার অনেক দর্শককে আমি এখানে দেখছি, আলোচকও আমি দেখছি, যারা আলোচনা করেছিলেন, শুনেছিলেন সে আলোচনা। তারপরে কারাগারের রোজনামচা বইটা যখন বের হলো, তখন আমরা এই একই কাজ করেছিলাম, বই নিয়ে আলোচনা। আর বাংলা টেলিভিশনের আয়োজনে বই নিয়ে আলোচনায় বই পড়ে আসতে হয়, সেটা শওকত আলী সাগর জানে। বই পড়ে আসতে হয়, এ কথা বলা যাবে না যে ভালো লিখেছেন, অনেক মোটা বই, কি সুন্দর সুন্দর ছবি, প্রচ্ছদটা সুন্দর। বইয়ের মধ্যে বঙ্গবন্ধু কি লিখেছেন সেটা বলতে হবে। আর বলতে না পারলে আপনি পরের একদিন বলবেন, কিন্তু এই অনুষ্ঠান এ সমস্ত ঝামেলা করা যাবে না। এরপরে চীন ভ্রমণ নিয়ে একটা বই বেরোলো না সাগর ভাই? হ্যাঁ, আমার দেখানো আছে, তাই না? সেই বইয়ের আলোচনা অনুষ্ঠান করব, মনটা খুব চায়। কিন্তু তখন বঙ্গবন্ধুকে নিয়ে এত লোক বলবার আছে, কত মানুষ, আমরা আর জায়গা পাই না। তো চিন্তা করলাম যে থাক, বঙ্গবন্ধুর দুঃসময় কামনা করি নাই, কিন্তু সুসময় দুঃসময় তো প্রকৃতির নিয়মে আসে যায়। তো ভাবলাম যে যদি তেমন কখনো দুঃসময় এসেই পড়ে, আর আমি যদি বেঁচেও থাকি, করব। এখন করব, আপনাদের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে রাখছি। আমাকে একটু সাহায্য করতে হবে আপনাদের। দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করবার এটা ভালো সময় নয়। মানে বাতাসটা অনুকূলে না, প্রতিকূলে, আমরা সবাই জানি। আর এই প্রতিকূল বাতাসের কারণে আমাদের যে বিপ্লবী মন, যে বিদ্রোহী চিন্তা আরও বেশি করে বলতে চায় যে তুই কে বঙ্গবন্ধুর কথা বলতে না দেবার, আমার বঙ্গবন্ধু আমি বলবো। কিন্তু কি জানেন, বঙ্গবন্ধুকে কারা খাটো করছে, কারা নিন্দা করছে, কারা তার বাড়ি ভাঙছে, কারা তার মূর্তি ভেঙে ফেলছে,
বঙ্গবন্ধু এত ছোট না যে আমাদের তার মৃত্যুদিনে তাই নিয়ে আলোচনা করতে হবে। তিনি এমন অনেক কীর্তি, এমন অনেক ভালোবাসার জায়গা আমাদের জন্য তৈরি করে গেছেন যে ওগুলো না বলেও আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারি। তাতে এক ঢিলে দুই পাখি, আমরা বঙ্গবন্ধুকেই স্মরণ করেছি, পাখি আরেকটা হলো যে আমরা কারো বিরুদ্ধে বলি নাই। আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমরা আমাদের কথা বলবো, আমাদের পক্ষে কথা বলবো। আমার তো মনে হয় যে বঙ্গবন্ধু যা কিছু শিখিয়ে গেছেন এটা তার মধ্যে একটা। সেই শিক্ষা থেকেই আমি আপনাদের কাছে অনুনয় করব, আপনারা যারা বলবেন তারা সবাই 1975 সালের 15ই আগস্টের মধ্যে আপনাদের কথামালাকে সীমাবদ্ধ রাখেন। সেখানে তো অনেক কথা মাস ভরে বলা যায়, বছর ভরে বলা যায়। জেল গেটে শেখ সাহেবের সাথে বেগম মুজিব দেখা করতে যেতেন। জেলেই তো থাকতেন, বাড়িতে তো থাকতেন না। জেলে তো আমাদের জন্য থাকতেন, আমরা জানি তো না সবাই, বাস জানলেই হলো। তো একবার দেখা করতে যে বেগম মুজিব বলছেন যে জেলেই তো থাকো, কাম কাজ তো তেমন কিছু করো না, তোমার তো সশ্রম কারাদণ্ড দেয় নাই। যেন তাই দিলে বেগম মুজিব খুশি হতেন, এরকম একটা ভাব আর কি। তো তুমি তোমার জীবনীটা লিখে ফেলো না। তো শেখ সাহেব বলছেন আমি তো লেখক না, আর কি লিখবো, জীবনে এমন কি করেছি যেটা লিখে গেলে মানুষ সেটা পড়ে মানুষের কাজে লাগবে, কিছুই তো মানুষের জন্য করতে পারলাম না। আমরা তেমন নেতার অনুসারী যে আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছেন। সেই নেতা মনে করেন তিনি তেমন কিছু আমাদের জন্য করতে পারেননি, অথচ আমরা দেখেন কত কিছু করে ফেলি। কিন্তু বঙ্গবন্ধু মনে করতেন যে তিনি তেমন কিছু আমাদের জন্য করতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইখানা এইটা দিয়ে শুরু, এই ঘটনাটা বলে শুরু। আপনারা পড়েছেন সবাই। আমরা আজকে আপনাদের কথা যে শুনবো, এই অনুষ্ঠানটাকে আমি একটু আগে বলেছি যে আমরা এটা ব্রডকাস্টেও যাব। আপনাদের কথাগুলো আমরা ধারণ করে রাখবো, পরবর্তীতে আমরা ব্রডকাস্টে যাব। যদি কেউ মনে করেন যে ব্রডকাস্টে যেতে চান না, আমাকে জানাবেন, ওটুকু আমরা কেটে সেটে বাদ দিয়ে দেব। আমাদের কথা আছে, বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা 24 কানাডার কথা আছে, সেটা আপনাদের জন্যে বলছেন ওয়ান অফ আওয়ার ডিরেক্টরস সজীব চৌধুরী। সুধীমণ্ডলী, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আয়োজনে। গতকাল অর্থাৎ 15ই আগস্ট দিনটি বাঙালির জীবনে এক শোকাবহ দিন। 75-এর ওই দিনটিতে বাঙালি হারিয়েছিল জাতির শ্রেষ্ঠতম সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সদস্যদেরকে। ঘাতকের বুলেট সেদিন স্তব্ধ করে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠকে। আর যদি একটা গুলি চলে, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কিন্তু সেই দ্রোহের কণ্ঠ তো স্তব্ধ হবার নয়। আজও বাংলার আনাচে কানাচে লাখো মুজিব ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। দেশ থেকে দেশান্তরে আজও উচ্চারিত হচ্ছে, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। দেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকেও আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের প্রাণের নেতা ও পিতাকে। উপস্থিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধুকে নিয়ে আপনাদের অনুভূতি শোনার জন্যই আজকের এই আয়োজন। আমি বেশি সময় নেব না, নেতাকে নিয়ে দুটো একটা কথা বলে শেষ করব। স্মরণ করি তৎকালীন পূর্ব পাকিস্তানে সাহিত্য শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলন। সেখানে শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। দাবিনামা পেশ করেই ঘরে বসে থাকার লোক ছিলেন না শেখ সাহেব। তিনি তাঁর 6 দফা নিয়ে গণসংযোগে বেরিয়ে পড়লেন।
টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়ালেন, বাংলার মানুষের কাছে তুলে ধরলেন 6 দফার মর্ম কথা। নেতার মর্মস্পর্শী বাগ্মিতায় বন্যার স্রোতের মতো 6 দফার পতাকা তলে পূর্ব বাংলার নিপীড়িত মানুষ সমবেত হতে থাকল। শেখ সাহেব এবং তাঁর 6 দফা পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব শাহীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। 1966 সালের প্রথম 3 মাসে গণসংযোগরত মুজিবকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পাবনা ও ফরিদপুরে মোট 8 বার গ্রেফতার করা হয়। তবে প্রতিবারই তিনি জামিন লাভ করেন। সর্বশেষ নারায়ণগঞ্জে জনসভা করার পরে 8ই মে তাকে আবারও গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সলিটারি কনফাইনমেন্ট বা নিঃসঙ্গ কারাবাসে রাখা হলো। এই কারাবাসের সময়ে নেতা ডায়েরি লিখতেন। তাঁর সেই লিখিত দিনপঞ্জি প্রায় 50 বছর পরে 2017 সালে কারাগারের রোজ নামচা নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। সুধীমণ্ডলী, আপনারা জানেন শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তৎকালীন মুসলিম লীগের ছাত্র ও যুব ফ্রন্টকে সংগঠিত করে মুজিব বাংলায় পাকিস্তান আন্দোলনকে বেগবান করেছিলেন। কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে ক্ষমতায় বসল মুসলিম লীগের সেই এলিট শ্রেণী। তারা পূর্ব পাকিস্তানের গণমানুষের কল্যাণের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। শেখ মুজিব তখন সমমনাদের নিয়ে সেই অনাচারের প্রতিবাদ জানালেন। এর ফলে মুসলিম লীগ সরকার শেখ সাহেবকে গ্রেফতার করে জেলে বন্দি করল। সেই গ্রেফতার নিয়ে 1966 সালে কারাগারে বসে নেতা স্মৃতিচারণ করেছিলেন। কারাগারের রোজ নামচা বইয়ে আমরা তার উল্লেখ পাই। শেখ সাহেব লিখছেন, পাকিস্তান হওয়ার পরেই 1948-এ আমাকে যখন বাংলা ভাষা আন্দোলনের সময় গ্রেফতার করল, আবার 1949 সালে গ্রেফতার করে 1952 সালে ছাড়ল, তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা তুই তো পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করেছিস, কত টাকা নিয়ে খরচ করেছিস, এদেশের মানুষ তোর কাছ থেকে পাকিস্তানের নাম শুনেছিল, আচ্ছা তোকে সে পাকিস্তানের জেলে কেন নেয়? অনেক কেনর যেমন জবাব নেই, তেমনি সেদিন শেখ মুজিবুর রহমানও মায়ের প্রশ্নের জবাব দিতে পারেননি। উপস্থিত বন্ধুরা, শুরুতে যেমনটা বলেছিলাম, আজ আপনাদের কথাই শুনব। তাই আমি আর কথা না বাড়াই, আপনারা অনেক ভালো থাকবেন। জয় বাংলা। সুধীমণ্ডলী, সজীব চৌধুরীর বক্তব্যে বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা 24 কানাডার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। আমরা এবারে আপনাদের কথা শুনবো, মানে শোনা শুরু করব। 5 মিনিট সর্বোচ্চ আপনারা বলবেন। আমি 4 মিনিটের সময়ে আপনাদের একটা সংকেত দেব, তারপরেই আপনারা কনক্লুড করবেন। আমাদের কমিউনিটির বয়োজ্যেষ্ঠ মাহবুব কামাল ভাইকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মাহবুব ভাই, আপনি অনুগ্রহ করে একটু এখানে এসে বসে বলবেন। I have miles to go before I sleep. আজ বঙ্গবন্ধুকে নিয়ে আমার ব্যক্তিগত স্মৃতিটি আমি বলবো না, সেটি কাকতালীয় এবং নিতান্তই অকিঞ্চিতকর। আমার পারিবারিক স্মৃতিও বলবো না, যদিও সেটি ইতিহাসে গুরুত্ব বহন করে, কিন্তু আজ আমি বঙ্গবন্ধুর জীবনের, তাকে নিয়ে যে ধরনের আলোচনা হয় তার দুটি দিক নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা অনেকেই বাংলার গান ছায়াছবিটি দেখেছেন। সেখানে চারণ কবি মোহাম্মদ শাহ বাঙালি বলেছিলেন, দুঃখের সিন্ধু বঙ্গবন্ধু কইরা দ্বীপে পার। তখন মুক্তিযুদ্ধ চলছে, দেশের অবস্থা আপনারা জানেন, বঙ্গবন্ধু তো পাকিস্তানের কারাগারে, তবুও মানুষ দুঃখের সিন্ধু পার হওয়ার জন্য বঙ্গবন্ধুর দিকেই তাকিয়েছিল।
তার নামেই সেই মুক্তিযুদ্ধটি হয়েছিল। এই গানটির শুরুর লাইন, আমরা ছাড়ব না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়ব না। মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধই, মুক্তিযুদ্ধের সংগ্রামটা কি, কেন তিনি এ কথা বললেন? সেই চারণ কবি তো আসলে বঙ্গবন্ধুর সহচর ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ শফি, সন্দীপের শফি কবি নামেই সবাই চিনত। তিনি যে সংগ্রামের কথা বলেছেন সেই সংগ্রাম বঙ্গবন্ধু 1947-এর পরপরই শুরু করেছিলেন এবং 60-এর দশক থেকে সেই সংগ্রাম গতি পেতে শুরু করে। দেশের মানুষকে একটি বাঁশির টানে নিয়ে আসা তো সহজ ব্যাপার নয়, বঙ্গবন্ধু এই কাজটি করেছিলেন। আপনারা দেখুন 1952 সাল থেকে প্রতিটি সংগ্রামে, বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত দাবির সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন। হয়তো শুরুর দিকে কোনো কোনো ক্ষেত্রে তার ভূমিকা ছিল গৌণ, তবুও তিনি ছিলেন। এবং শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হলো, 1971 সালে মার্চের কথা আমার মনে আছে, তখন সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কী বলেছেন? সিনেমা হলের টিকিটে তখন ট্যাক্স না হচ্ছে না, কারণ বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন। তখন কোথাকারকে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট, এগুলো মানুষের মনে ছিল না। মুক্তিযুদ্ধের পরপরই যখন শুরু হয় 25শে মার্চে পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করে, 26শে মার্চ ভোরবেলা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা চট্টগ্রাম থেকে হান্নান সাহেব পরে পাঠ করেন, কিন্তু এটা এমনিতে ঘোষণা করা হয়েছিল। কাজেই সেদিন থেকে বাংলাদেশ স্বাধীন। এবং 26শে মার্চের 2 সপ্তাহের মধ্যে 10ই এপ্রিল প্রোক্লেমেশন অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স সেটি তৈরি হয়। তো কীভাবে এত তাড়াতাড়ি তৈরি হলো? যদি বঙ্গবন্ধু নির্দেশনা দিয়ে না থাকেন। তার 7ই মার্চের বক্তৃতা ছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেটা তো মানুষের জন্য, কিন্তু তার সহকর্মীদের তিনি বলে গিয়েছিলেন ভারতে যে কোথায় কার সঙ্গে দেখা করতে হবে, কিভাবে আগাতে হবে। নাহলে এখন পর্যন্ত এই ঘোষণাপত্রটি নকল করতে যে কী লেজে গোবরে করে ফেলে আপনারা দেখেছেন। আমি অবশ্য 75-এর পরের কথা বলতে চাই না। কাজে এই একটি দেশ, এই স্বাধীনতা সংগ্রামটি, স্বাধীনতা যুদ্ধটি, আমি সংগ্রামও বলছি, যুদ্ধও বলছি, সংগ্রাম বললে আমাদের চলে যেতে হয় অনেক পিছনে, বিরাট সময়। এই একটি দেশ নিয়ে এসেছে, আমাদের উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব ধূলিসাৎ করে দিয়ে, দুঃখের বিষয়ে পরে অনেকে এগুলি নিয়েও অন্যরকম কথা বলেন। এই একটি দিক। আমি আরেকটি দিক নিয়ে বলবো। বঙ্গবন্ধুকে বলা হয় তিনি প্রশাসক হিসেবে সফল ছিলেন না। আপনারা যদি ইউরোপের ইতিহাস পড়ে দেখেন, 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে ইউরোপের কী অবস্থা ছিল। 1948 সালে মার্শাল প্ল্যানের সাহায্যে যুক্তরাষ্ট্র তাদের নিজের স্বার্থেই $13 বিলিয়ন দেয় ইউরোপের সেই দেশগুলিকে। তার 4 ভাগের 1 ভাগ দিয়েছিল ইউকেকে। সেই $13 বিলিয়ন আজকের মূল্যমালে 100 বিলিয়নেরও বেশি। সেই ধরনের সাহায্য পেয়েও তাদের বহুদিন লেগেছিল নিজের পায়ে আবার দাঁড়াতে। আর সেই সব দেশ থেকে, ইউরোপের দেশ থেকে রুশ সৈন্যরা যারা মুক্ত করেছিল তারা কবে গিয়েছিল সেটাও আপনি ইতিহাস ঘাঁটতে পাবেন। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি আসার আগেই ইন্দিরা গান্ধীকে বলে এসেছিলেন যে আপনি ম্যাডাম, আমার দেশ থেকে আপনার সৈন্যরা কবে যাবে। এই লোকটিকে যদি অপবাদ দেওয়া হয় তিনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেটা কেমন হয়? আমার দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হলো, আমি সেটা নিয়ে বলছিলাম যে প্রশাসক হিসেবে কেমন ছিলেন। আমি কিছু সংখ্যা দেখেছি বিশ্বব্যাংকের ওয়েবসাইটে। আপনি আরও 1 মিনিট বলবেন? ওকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971-72 উন্নতির হার ছিল, জিডিপি গ্রোথের হার ছিল -14%, কারণ তখন দেশে কিছু নেই, কোথায় চলে গেছে। সেখান থেকে পরের বছরেই বঙ্গবন্ধু নিয়ে গেলেন 3.3 পজিটিভ। তারপরের বছরে আপনার সংখ্যাটা খেয়াল করুন এবং মনে রাখুন 9.6% জিডিপি গ্রোথ।
সেটা আর কোনো বছরে এখন পর্যন্ত এই বিশাল উন্নতি যিনি করেছেন তার নাম দিচ্ছি না, সেই সময় 9.6% গ্রোথ হয়নি। তো এটাতেই প্রমাণ হয় যে বঙ্গবন্ধু কেমন প্রশাসক ছিলেন, এবং দুর্ভিক্ষ হয়েছিল সেটা আমরা অস্বীকার করছি না, সেই কারণ নিয়ে কথা বলার সময় নেই, কিন্তু এরপরে তিনি দেশটিকে টেনে তোলার চেষ্টা করছিলেন, সেই সময়ে তাকে হত্যা করা হয়। আজ শুধু একটাই কথাই বলি যে বঙ্গবন্ধু যদি কিছু নাও রেখে যান, আমাদের জন্য একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট্র সৃষ্টি করে গেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা অনেকটাই ঋদ্ধ হলাম। আমাদের স্মৃতির পাতায় তো ধুলো জমে, আপনি ধুলো একটু ঝেড়ে দিলেন, থ্যাংক ইউ। আমরা এবারে বলবে আমাদের বন্ধু আমিনুর রহমান সোহেল। আমিনুর রহমান যদিও আমাদের বন্ধু, তার জন্য সময় 5 মিনিট। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আরেকটু আগে 5 মিনিট সময়টা এতটাই কম আসলে যে বাংলাদেশের সংসদে মাননীয় সংসদ সদস্যরা যখন পয়েন্ট অফ অর্ডার নিয়ে বক্তৃতা শুরু করে, প্রশংসা করতে করতে 10 মিনিট চলে যায়। 1 মিনিট চলে গেছে তাই না? ওকে, তো তারপরে হচ্ছে ঠিক আছে, আমি জানি আমি বক্তৃতা করার লোক না, তো আমি খুব সংক্ষেপে বলবো দুটো ভাগ। একটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের, তার কর্ম নিয়ে। আমার মনে হয় আপনি আপনার প্রচারপত্রে বলেছেন যে বঙ্গবন্ধুর অবদানকে বাংলাদেশ সৃষ্টিতে, সেটা নিয়ে দুটো আমি সংক্ষেপে মূল্যায়ন করি বঙ্গবন্ধুকে তার দুটো কাজের জন্য। একটা হচ্ছে তিনি একটু আগে মাহবুব ভাই যেটা বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ কোনোদিনই হতো না। আপনি যদি খেয়াল করেন, পাকিস্তান সৃষ্টির পর 1947 সালের পর প্রধান দল ছিল মুসলিম লীগ এবং আরেকটা ছিল বামপন্থীরা। মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ নরমপন্থী কোনো দল ছিল না, যেটা শুরু হয়েছে আসলে 1953 সালে মনে হয়, না মৌলানা ভাসানী এবং শেখ মুজিব শামসুল্লাহরা মিলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করেন, এবং সেইখান থেকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনীতির সূচনা, যেটা সারা বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধু বিশ্বাস করিয়েছেন জেলায় জেলায় ঘুরে মানুষের সঙ্গে মিশে। এটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দিক। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় একটা অবদান হচ্ছে, সেটা সবাই জানে, আমি মনে করি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পর যদি জীবিতও না থাকতেন তাহলেও তিনি আজকের বঙ্গবন্ধু হতেন। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আসল ঘোষণাটা হয়ে গেছে 7ই মার্চেই। এই দুটো জিনিস ছাড়া বঙ্গবন্ধু আর যদি কিছু নাও করতেন, তাও তিনি ইতিহাসে অমর হয়ে থাকতেন। আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমি একজন বাংলাদেশের লোক, আমাদের গর্বের কি আছে? আপনি একবার চোখ বুজে চিন্তা করেন, আমরা এই ক্ষুদ্র একটা দেশ, বামন লোকের দেশ, মিশ্র রং। আপনি চিন্তা করেন আমার জাতীয় গর্ব কি? আমি খুঁজে পাই না তেমন একটা কিছু। আমি একমাত্র পাই বঙ্গবন্ধুকে, যাকে নিয়ে আমি গর্ব করতে পারি, আর কিছু পাই না আমি। দুটো ব্যক্তিগত অনুভূতির প্রসঙ্গে আসি। সম্ভবত 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছিল মনে হয়। তো ঢাকাতে আমার বোনরা থাকেন, আমার মারা থাকেন, তো অনেক কান্নাকাটি করছিল যখন ভাঙাচোরা করছে। ওটা তো রাতের দিকে ভাঙা হয়েছে, আমাদের এখানে খুব ভোর রাত। তো আমার সঙ্গে কথা হচ্ছিল, তো আমার ধারণা ছিল যে একেবারে দোলার সঙ্গে মিশিয়ে ফেলবে, তারপরে হয়তো সিটি কর্পোরেশনে ক্লিন করে সব কিছু নিয়ে যাবে, কিছু পাবে না। তা আমি আমার বোনকে বললাম যে যদি পারিস, যদিও রিস্কি ব্যাপার, নিজেরা গিয়ে বা কাউকে পাঠিয়ে দিয়ে ওখানে যা কিছু পাস, একটা ইট একটা পাথর যাই পাস, ঘরে নিয়ে এসে রাখিস। 8-10 দিন আগে আমার বোন গিয়ে একটা পাথর নিয়ে এসে, হয়তো কংক্রিটের একটা স্ল্যাব, আমার আম্মার হাতে দিয়েছেন। আর 5ই ফেব্রুয়ারির পর আমার 3 বোন ঢাকায় থাকেন, ঘুরে ফিরে কেউ না কেউ প্রতি সপ্তাহে একবার হলেও ধানমন্ডির 32 নম্বরে যান, ঘুরে আসেন, দেখে আসেন, এবং এসে আমার আম্মাকে বলেন কি দেখলো। আমি বুঝি বঙ্গবন্ধু কী জিনিস, বঙ্গবন্ধু কী ব্যক্তি,
মানুষের মনের কোন জায়গায় তিনি বসে আছেন। এই 14ই আগস্ট তারিখেও আমি খুব হতাশ ছিলাম। আমরা 75-এর 15-র আগে ফিরে যাই সোহেল ভাই। না ঠিক আছে, আমি প্রায় শেষই করে আসি, তাই না? খুবই হতাশ ছিলাম। 15ই আগস্ট পালন করতে দেওয়া হবে না, শ্রদ্ধাও জানাতে দেওয়া হবে না, একটা ফুলও দিতে দেওয়া হবে না। গতকালকে আপনারা সবাই দেখেছেন কি হয়েছে। আমার দুঃখটা আসলে কেটে গেছে। সে বাংলাদেশ থেকে আর যাই হোক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। যতই তাকে মুছে ফেলার চেষ্টা করবেন তার ছায়াটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। মানুষের মনের মনে ঘটায় তিনি আরও গভীরভাবে প্রথিত হয়ে বসে থাকবেন। ধন্যবাদ। সোহেল ভাইয়ের যে অনুভূতির কথা বললেন, সেই অনুভূতি অর্থাৎ আমি বা আমার টিম, আমরা বাংলা টেলিভিশন থেকে, বাংলা 24 কানাডা থেকে আমরা খুব ভালো বুঝি কিন্তু যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণে, বঙ্গবন্ধুর অস্তিত্বকে বিলুপ্ত করার জন্যে যে চেষ্টা চলছে তা নিয়ে যদি আমরা প্রতিবাদ সভা করি বা আমরা যদি বিষয়ে সেই প্রতিবাদ অন্তর্ভুক্ত করি তাহলে আলোচনা অনেক প্রাণবন্ত হতে বাধ্য। আমরা সেই লক্ষ্যে আরও আলোচনা সভা করব। সেদিন আমরা সেটাই আলোচনা করব। আজকে আমরা মৃত্যুদিনে তাকে স্মরণ করি। একজন মৃত মানুষের মরার পরে তো আর কোনো কাজ থাকে না। তো সেজন্যে আমি আপনাদের কথা দিচ্ছি, বঙ্গবন্ধুকে নিয়ে, 71কে নিয়ে বাংলা টেলিভিশনের সভা সমিতি সেমিনার অব্যাহত থাকবে। আপনারা সব সময় নিমন্ত্রিত হবেন। যাই হোক, আমি বিনীত অনুরোধ করছি হাসিনা আপাকে মাইকে এসে দুটো কথা বলার জন্য। মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন এক বালক, যার নাম খোকা। ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। গ্রামগঞ্জ আশেপাশের মানুষ তার স্বভাব চরিত্র দেখে সবাই তাকে ভালোবাসতেন। পড়াশোনার শুরুতেই তার বেরি রোগ হয়, আপনারা জানেন সবাই বঙ্গবন্ধু সম্পর্কে। তো সেখানে তাকে অনেকদিন ক্লাস বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে, বিরাট এক মোটা চশমা লাগে, তারপরও সারা দেশের মানুষ তাকে ভালোবাসেন। এত বিনয়ী, এত ভালো মানুষ। কাউকে দেখছে লুঙ্গি নাই, নিজের লুঙ্গি তাকে দিয়ে সে চাদর পরে বাসায় আসছে। মা তো দেখে অবাক, তুমি শাল পরে বাসায় আসলে কেন? মা, ওর নাই, আমি ওকে দিয়ে আসছি বন্ধুকে। সেই বঙ্গবন্ধুর শুধু গুণবলী অনেক, বলতে গেলে সবসময় বলা যায়, সারাদিন বলা যায়। সেই বঙ্গবন্ধু আমাদের জন্য কি না করছেন, আমাদের জন্য একটা দেশ দিয়ে গেছেন, এমন একটা সুন্দর দেশ যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু সারা জীবন জেলে, আপনারা সবাই জানেন। সবসময় একটা ব্যাগ এবং থাকতো। এই কথাটা শুনলে মাঝে মধ্যে আমি হাসি। একটা বিছনাও থাকতো, সেই পেঁচানো, ওখানে গিয়ে সে ঘুমাবে। ব্যাগটা সবসময় রেডি, কখন ডাক আসে। আবার সে কোনো সময় দেখা গেছে যে জেলারকে ডাকছে যে কখন আসবা, ডিসিকে বলছে যে কখন আসবা, আমার ঘুম আসছে, আমি যে কতক্ষণ অপেক্ষা করব, তাকে নিতে আসবে, অ্যারেস্ট করবে। সেই ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তার জীবন যৌবন সব কিছু দিয়েছেন মানুষের জন্য। তার সন্তান, তার ওয়াইফও এমন একজন মানুষ, ফজিলাতুন্নেছা মুজিব, সবসময় তাকে আগ্রহ দেখাতেন। তিনি যদি বলতেন যে আমি এই সংসার চালাতে পারবো না, আমি তোমার এই ভার আর নিতে পারবো না, সে শুধু সংসারই চালায় নাই, সে সমস্ত আরও নেতাকর্মীদের ভারও নিয়েছেন। সবার সঙ্গে কথা বলে কি করতে হবে, কি না করতে হবে। এই দেশ স্বাধীনতার পিছনে তার যেমন বঙ্গবন্ধুর অবদান আছে, তেমনি বেগম মুজিবেরও আছে। কত দুঃখ ভরা কণ্ঠ, দুঃখ ভরা কথা। বঙ্গবন্ধু একসময় জেল থেকে বাসায় আসছেন, তারপরে শেখ হাসিনা বলতেছেন যে আব্বু আব্বু, তো শেখ কামাল গিয়ে বলে আসো আব্বু,
তোমার আব্বুকে আমিও আব্বু ডাকি। আমরা কেউ আসি, আমি আমার সন্তান ছেড়ে কখনো কোথাও যাই না, যাব না। এখন হয়েছে গ্র্যান্ড চিলড্রেন, তাদেরকে ছেড়ে আমি দেশে যাব, তাও যাব না। আমি বলছি মাঝে মধ্যে দেখবো, তাও ভালো, কিন্তু আমি এই মাস গিয়ে থাকবো না। কিন্তু বঙ্গবন্ধু স্যাক্রিফাইস করছেন তার জীবন, যৌবন, সন্তান। বাবাকে জেল থেকে লিখে দিয়েছেন, বাবা খাওয়ার কিছু রেখে আসি নাই, ঘরে টাকা পয়সা রেখে আসি নাই, ওদেরকে কিছু চাল ডাল কিনে দিয়ে। সেই বঙ্গবন্ধু আমাদের জন্য এত কিছু করে দেশ স্বাধীন করে গেলেন। বঙ্গবন্ধুকে এখন 15ই আগস্ট কত ষড়যন্ত্র তার পিছনে। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে সেদিনও বলছিলেন মোস্তাকরে, কি চোরা, তোমার কি বুদ্ধি, কই মাছ আনতে চায় বঙ্গবন্ধুর জন্য। তো বলছে কি চোরা, তোমার কি বুদ্ধি, সবসময় কোন খারাপ বুদ্ধি আবার ডেছো। সে জানতো, আর ওকে প্রকাশ্যে সবার সাথে বলতো। কিন্তু খন্দকার মোস্তাক, খন্দকার মোস্তাক, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ, আপনাদের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আর বাংলাদেশের মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। তো আমি আমাকে বলা হয় নাই, আমি যত ধন্যবাদ এই যে বাংলা টিভিকে সবসময় সব অনুষ্ঠানে ডাকে, অনেক সময় বলতে বলে, আগেও বলে, এখন আমাকে সাজ্জাদ ভাই বলেন এখানে আসতে বলছে 15ই আগস্টের পরে যাবেন না। আমরা তো 15ই আগস্টের পরে, আমাদের মাথায় তো এখন কি চলতেছে দেশে সেটা ভীষণভাবে প্রতিবাদী আর ভীষণভাবে ভিতরে একটা জ্বালাময়। তো বলছি প্রথমে কিছু বলে এটা শুরু করব। আসলে পরে আমাকে সাজ্জাদ ভাই বললো যে বলবেন না, শুধু বঙ্গবন্ধু, অনেক বলার আছে, অনেক কিছু আছে, মাথায় নাই, কিন্তু মাথায় কমই আছে। মাথায় এখন বাংলাদেশে কী হচ্ছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করি না। এই যে সাজ্জাদ ভাই বললেন, তারা বলে শেখ সাহেব, আর আমার ভাই আমার সাথে একবার বলে উঠছিলেন যে শেখ সাহেব। তা আমি তাকে বলছিলাম যে একসাথে তেল বেচলাম, আজই এলি কবে। বঙ্গবন্ধুর কেন শেখ সাহেব বলছে, আমি সহ্য করি না। আমি এতটাই, আর সবার যে অনেক সবাই ডাকে, সবার কাছে যাই, ভালো লাগে। ইদানিং ফেসবুকে যারা আমার সাথে আছে দেখবেন একটু আমি রুড, একটু খারাপ কথাও বলি, তো সেজন্য ক্ষমা প্রার্থী। কিন্তু মাথায় এখন মনে হয় যে কাউকে পাইলে পিঠে মারে ফেলবো, এই অবস্থা চলতেছে। আপনি আরো 1 মিনিট বলবেন। এই অবস্থা চলতেছে। সাজ্জাদ ভাই, আপনার বাংলা টিভির দীর্ঘায়ু কামনা করি। এই যারা আয়োজন করছেন তাদেরও সবাই অনেক ভালো, আমাকে সবসময় ডাকার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি, এবং বঙ্গবন্ধুকে ভালোবাসেন সেজন্য আপনাদের সবাইকে ভালোবাসি। যারা এখানে আসছেন বঙ্গবন্ধুর প্রেমিক, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের। ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকেও আপা। আমাদের হাসিনা আপা মাটির মানুষ, মাটির কথা। আমরা যারা অনেক লেখাপড়াটা শিখে আমাদের নিজেদের কথাকে বদল করেছি, প্রমিত বাংলা করেছি, হাসিনা আপা ওসবের ধারে নাই। থ্যাংক ইউ আপা। দেলোর ভাই একটু কষ্ট করে আসতে হবে। যে বন্ধুরা মাইকে আসছেন, আমাদের টরন্টোর বঙ্গবন্ধু প্রেমী বলে পরিচিত দেলোয়ার ইলাহি। সমাবেশ, শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। বাংলা টেলিভিশন এবং বাংলা 24 ক্যামেরা কানাডা, তার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমি 5 মিনিট বলার মতো মানুষ নই, আরও কম বললে আমার জন্য স্বস্তি হয়। এই কারণে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেখান থেকে শুরু করব সেখান থেকে শেষ হয়ে যাবার হয় কোনো উপসংহার টানার হয়তো কোনো সূত্র আমি পাবো না। আমি মাত্র দুটো ঘটনার কথা বলবো যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে মানুষ বঙ্গবন্ধু হিসাবে। একজন রাজনৈতিক নেতা নয়, রাষ্ট্রনায়ক নয়, বা তার যে ব্যতিব্যস্ত একজন মানুষ শুধু রাজনীতি নিমগ্ন বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তা নয়, তার বাইরেও আমরা
যে জিনিসটাকে নিয়ে খুব গর্ব করি, হাজার বছরের বাঙালি, জগৎ ভরমিয়া দেখি একই মায়ের পথ, ওই যে সংস্কৃতি, তা থেকে উঠে আসা আমাদের সুলতান, জয়নুল, আব্বাসউদ্দিন, আব্দুল আলিম, যারা রং তুলি নিয়ে আমাদের দেশকে, পাখিকে, নদীকে আঁকতে চেষ্টা করেছেন, তারই এক অসম সাহসী সন্তান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আপনারা জানেন ঢাকার ক্রাক প্লাটুনের সদস্য ছিলেন এবং খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর একটা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়। উনি কাছে নিয়ে বললেন, যুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন করেছিস, আর এখন রাজনীতি না, এখন লেখাপড়া কর, তোকে আমি প্যারিস পাঠাবো, ফ্রান্সে গিয়ে আরো বড় শিল্পী হয়ে আয়। বঙ্গবন্ধুকে নিয়ে তার সিঁড়িতে লোটানো যে রক্তাক্ত দেহের ছবি আমরা দেখি, শাহাবুদ্দিনের তুলিতে আঁকা এমন কিছু ছবি আছে যেটা দেখলে মনে হয় যে এই মনে হয় রক্তের প্রবাহ ছবির থেকে বেরিয়ে এসে সমগ্র বাংলাদেশে বহমান হচ্ছে। একজন রাষ্ট্রনায়ক একজন শিল্পীকে এভাবে মনের নাও রাখতে পারতেন। তিনি শিল্পীকে রাজনীতি থেকে দূরে তার শিল্পকর্ম আরো বড় শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণাটুকু দিয়েছিলেন এবং তার জন্য যা করণীয় তাই করেছিলেন। আরেকটা ঘটনার কথা বলি। আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়াত আলী খাঁ, তারা যে বংশ পরম্পরার শিল্প এবং সাধনার যে ক্ষেত্র তৈরি করে গিয়েছেন, আজও তা বহমান। উস্তাদ আয়াত আলী খাঁর ছেলে শেখ সাদি খান এখনো বেঁচে আছেন এবং সুর সৃষ্টি করছেন। উস্তাদ আয়াত আলী খাঁর বড় সন্তান আবেদ হোসেন খান, আবেদ হোসেন খানের বড় সন্তান শাহাদত হোসেন খান ৭৪ সালে একটা অনুষ্ঠানে শাহাদত হোসেন খান সরোদ বাজাচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু। বাজনা শেষ হওয়ার পর কাছে ডেকে বললেন, তোকে তো আগে শুনি নাই, তুই কেডা? পাশ থেকে একজন সম্ভবত বাদশা ভাই, তার সহকারী ছিলেন, উনি বললেন যে উনি আবেদ ভাইয়ের ছেলে, আবেদ হোসেন খান। ও আবেদ ভাইয়ের ছেলে। তখন ডেকে বললেন যে এই মুহূর্তে কোনো উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের কোনো যদি সম্মেলন হয়, ওকে পাঠানোর ব্যবস্থা করো। উস্তাদ শাহাদত হোসেন খানকে পরে ভারত একটা সম্মেলনে পাঠানো হয় এবং যে স্মৃতি নিয়ে আমৃত্যু তিনি তার বংশের এবং সুরের যে ঐন্দ্রজালিক উচ্চতা তা সাধনা করে গিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করে গিয়েছেন। আজকে শাহাদত হোসেন নাই। আমি শিল্প, সাহিত্য বা রাজনীতি নির্ভর সাহিত্য 60-এর দশক থেকে 50-এর দশক থেকে 75 পর্যন্ত যে মানুষগুলো অতীতকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার বাতি হিসেবে দেখেছেন, তারা যারাই আলোচনা করেছেন সেখানে বঙ্গবন্ধুর অবদানের কথা অতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। আমার একটা খুব প্রিয় জায়গা ছিল বেইলি রোডে। আরো 1 মিনিট বলবেন আপনি। এম.আর. আখতার মুকুলের একটা বইয়ের দোকান ছিল, তবুও বই পড়ুন। আমি মাঝে মাঝে সেখানে যেতাম।
সেখানে ডক্টর মোস্তফা নুরুল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী এবং শওকত ওসমান এসে বসতেন। মোস্তফা নুরুল ইসলামের ছোট ভাই হলেন এমআর আক্তার মুকুল। 24 ঘন্টা না ঘুমিয়ে শুধু উনি শেখ সাহেবের কথা, বঙ্গবন্ধুর কথাই বলতেন। এই পৃথিবীতে যে কোনো ভাষার, যে কোনো প্রান্তের, যে কোনো মানুষ যদি মানুষের মহত্বের কথা বলে, বড়র কথা বলে, মহিয়ানের কথা বলে, তো মানুষটি শুধু শ্রোতা হয়ে থাকেন না, উনি নিজেও বড় হয়ে যান। আমরা বড় হতে চাই। বঙ্গবন্ধু সেরকমই আকাশস্পর্শী একজন বড় মানুষ ছিলেন। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে ছোট করব না, ততক্ষণ পর্যন্ত আমরা বঙ্গবন্ধুকে আঁকড়ে থাকব। আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দেলোয়ার ভাই। আমরা ঋদ্ধ হলাম আপনার কাছ থেকে বেশ কিছু খবর জেনে। এর মধ্যে দুটো ইনফরমেশন তো ব্যক্তিগতভাবে আমার জানাই ছিল না। আমি কি নাহরিন তানিয়াকে ডেকে নিতে পারি এবার? আসুন। নাহরিন তানিয়া বাংলাদেশে থাকতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তাছাড়া উনি আবৃত্তি করেন। অ্যাকচুয়ালি আজকের এই দিনে এত বিজ্ঞজন আছেন এখানে, তাদের সামনে বলতে পারা আসলে মানে বিশাল বিষয়। আর আমি একজন আইনজীবী হিসেবে সবসময় এজলাসে কথা বলি, কিন্তু বঙ্গবন্ধুর বিষয় যখন আসে তখন আসলে কথা বলতে পারি না, কারণ তার আত্মজীবনী আমার বাবার কাছে, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কাছে শোনা বঙ্গবন্ধু, আমার দাদা দাদির কাছে শোনা বঙ্গবন্ধু, সব কিছু মিলে আসলে আমরা যেটা শুনেছি 75-এর পরের প্রজন্ম, আমরা যেটা শুনে শিখেছি যে একজন মানুষ কতটুকু আত্মত্যাগ করলে 4682 দিন সে কারাভোগ করতে পারেন। এবং এই আত্মত্যাগের পিছনে আসলে শুধু বঙ্গবন্ধু না, তার পুরো পরিবার আত্মত্যাগ করেছেন। এবং আমরা একজন নারী হিসেবে বলতে পারি বঙ্গমাতার কথা, যে তিনি যে পেছন থেকে ছায়ার মতো বঙ্গবন্ধুকে এগিয়ে দিয়েছেন এবং তিনি যে আত্মত্যাগ করেছেন, তিনি যে বাংলাদেশ আওয়ামী লীগকে একত্রিত করে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সে জানিয়ে নিয়েছেন, এটা আসলে বিশাল বিষয় একজন নারীর জন্য। এবং সেটা খুব, আমরা যে গল্প বলি এটা খুব স্বাভাবিক বিষয় না, কারণ তখন যে দেশের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে ছেলে মেয়ে, পুরো পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে সংগঠিত করে রেখেছেন, এটা আসলে বঙ্গমাতার পক্ষে সম্ভব। তাই বঙ্গবন্ধুর নাম যখন আসে তখন আমরা একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতার কথা। এবং আজকে যে অগাস্ট মাস, এটা আসলে আমাদের ভিতরে একটা খুব খারাপ একটা অনুভূতি জন্ম নেয়। এবং আজকে খুবই খারাপ লাগছে যে বাংলাদেশে এই অবস্থা। তারপরও যে এখানে বাংলা টিভির মাধ্যমে আমরা দুই একটি কথা বলতে পারছি, এটা আসলে অনেক বড় বিষয়। এবং ধন্যবাদ জানাচ্ছি এর জন্য বাংলা টিভিকে। এবং আজকে আমি বলতে চাই যে 15 আগস্টের যে বিষয়টা ঘটেছে, এটা 71 যেটা পারিনি সেটা আসলে 15 আগস্ট ঘটিয়ে দিয়েছে। এবং শিশু রাসেলকেও তারা ছাড়েনি, তার আকুতিও তাদের মনকে নরম করতে পারেনি। একটা পরিবারের 16 জন সদস্যকে মেরে ফেলা হয়েছে এবং সেই শুধু মারা না, তাকে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে এই বিচারকে বন্ধ করার যে ব্যবস্থাটা আমি একজন আইনজীবী হিসেবে দেখেছি, সেটাকে পরবর্তীতে যেটা চালু করা এবং সেই বিচার সম্পূর্ণ করা, এটা আসলে বিশাল বিষয় ছিল। এবং আজকে বলতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শ, সে সবসময় শাসন এবং শোষিতর পক্ষে ছিল। ছোটোবেলা থেকে আমরা তার জীবনী পড়ে দেখি, সব কিছু দেখে শিখি যে কীভাবে সে জনগণের সাথে মিশে গিয়েছিল, একজন বিশাল নেতা। আমরা সবসময় গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে একজন বঙ্গবন্ধু আছে, শেখ মুজিবুর রহমান আছেন। এটা বাংলাদেশের জাতি হিসেবে যতদিন থাকবেন
ততদিন বঙ্গবন্ধু আমাদের মনে থাকবেন, ততদিন বঙ্গবন্ধুকে আমরা ধারণ করতে থাকব যারা আমরা পরবর্তী প্রজন্ম আছি। এবং আমি বলতে পারি, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলতে পারি, আমরা যতদিন বাঁচব বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচব। আমাদের মনে থেকে কখনোই বঙ্গবন্ধুকে কেউ মুছে ফেলতে পারবে না। ধন্যবাদ বাংলা টিভিকে। আমি আসলে বক্তব্য শুনতে এসেছি, যে আজ আমি খুব বেশি দিন না কানাডে এসেছি, আজকে আমি নিজের গরজে এসেছি, কারণ আমার কাছে ভালো লাগছে বঙ্গবন্ধুকে নিয়ে এই অনুষ্ঠানটা আমি দেখতে পারবো এবং শুনতে পারবো, এর জন্যই আসা আসলে। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আবার ফিরে আসছি অনুষ্ঠানে। এখন কথা বলবেন আব্দুল কাদের মিলু। মিলু ভাই। ধন্যবাদ যারা আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকীতে আজকে এখানে যারা উপস্থিত, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু অনুষ্ঠানটি বঙ্গবন্ধুর 15ই আগস্টের উপরেই এবং তার আগের এই স্মৃতিচারণে আমি বঙ্গবন্ধুর একটি ভাষণ থেকে একটি প্যারা আমি আপনাদেরকে শোনাব, যেটা 1975-এ বাকশাল করার পরে জাতীয় সংসদে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন তার কিছুটা অংশ। যেহেতু এটা আমি বললাম যে বাকশাল নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, অনেক বলার আছে এবং অনেকে জানতে চান কেন বঙ্গবন্ধু এই বাকশাল করলেন, গণতন্ত্রর মনার যে লোকটি সারা জীবন সংগ্রাম করে কেন বাকশালে আসলেন। তো সেই আমি খুব একটু দ্রুত পড়ব যেহেতু 5 মিনিট। 1975 সালে সংসদে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বলেন, আওয়ামী লীগ একটি মাল্টি ক্লাস পার্টি। আমি তার নামের আগে কৃষক শ্রমিক লাগিয়েছি বইকি, কিন্তু দলটির চরিত্র এখনও বদলাতে পারেনি। রাতারাতি সব সম্ভব নয়। আমার দলে নব্য ধনীরাও আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাদের লুটপাটের সুযোগ বহুগুণ বেড়ে গেছে। আমি তাদের সমাজতান্ত্রিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ রাখার জন্য এই বাকশাল করেছি। যদি এই অবস্থা সফল করতে ব্যর্থ হই এবং আমার মৃত্যু ঘটে, তাহলে দলকে কবজা করে ওরা আরও লুটপাটে উন্মত্ত হয়ে উঠতে পারে। এমনকি শত্রুপক্ষের নীতি চরিত্র অনুসরণ করে স্বাধীন বাংলাদেশের মূল মন্ত্র, এমনকি আওয়ামী লীগের চরিত্র ও নীতি পাল্টে ফেলতে পারে। যদি তাই হয়, সেটি হবে আমার দ্বিতীয় মৃত্যু। সেজন্য আগেই বলেছি, আমার দল আমার অনুসারীদের হাতেই যদি আমার দ্বিতীয় মৃত্যু ঘটে, তাহলে দীর্ঘকালের জন্য বিস্মৃতির অন্ধকারে চলে যেতে হবে। কবে ফিরব তা জানি না। সুধীবৃন্দ, আমরা আজকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে এসেছি, বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি। আমি একজন স্বার্থবাদী লোক, আমি আমার স্বার্থ থেকেই বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি। আমি পাকিস্তানের 11 বছরের 23 বছরে 11 বছর আমি পাকিস্তানে ছিলাম। 11 বছরের ভিতরে আমি 2 বছর বঙ্গবন্ধুকে উপলব্ধি করেছি এবং তারপরের ইতিহাস আপনাদের সাথে আমার সাথে একই রকম। যে লোকটি পাকিস্তানের 23 বছরে 13 বছর জেলে কাটিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং তিনি করেছেন। তাই বাংলাদেশ আমার কাছে, এটা আমার কাছে না, সবাই বলে আমরা বাংলা আমার মা, এবং এই মায়ের জন্মদাতা হইল শেখ মুজিব। যদি আমার বাংলায় যদি আমার মা হয়, আমি যদি শেখ মুজিবকে অস্বীকার করি, তাহলে আমার পরিচয়টা কি হবে এটা নিশ্চয়ই
সবাইকে বলতে হয় না। আমি সব সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু আমি আমার বাবার সমালোচনা করতে পারি না। আমার বাবা যতই খারাপ হোক, সে আমার জন্মদাতা। বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধু নিয়ে অনেকে অনেক কথা বলবেন। আমি তার ওই বক্তৃতার একটি অংশ আপনাদেরকে এই জন্য শুনিয়েছি যে বঙ্গবন্ধুকে উপলব্ধি করার জন্য আমাদের আর কত সময় অপেক্ষা করতে হবে আমি ঠিক জানি না। 1975-এর 15ই আগস্ট আমরা এমন একটি জাতি, আমরা বঙ্গবন্ধুকে হত্যা করলাম, যে কিনা বলল আমি বাংলার, তার সবচেয়ে দুর্বলতা ছিল সে বাংলার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরও 1 মিনিট বলবেন। সেটাই তার সবচেয়ে কাল হয়ে দাঁড়ালো। এবং আমি সর্বশেষে আমার একটা শঙ্কার কথা বলে আমি শেষ করব। বঙ্গবন্ধু হত্যার পরেই জার্মানি রাজনীতিবিদ এবং নোবেলের শান্তিপ্রিয় উইলি বার্নস বলেছিলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে বিশ্বাস করা যায় না, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। আজকের বাংলাদেশের যে চরিত্র, সেটা দেখে কি আমরা কি সেই জায়গায় তার সেই উক্তি কি প্রমাণিত হতে যাচ্ছে? এটা না হোক, এটাই আমাদের সবাইয়ের কাম্য। আমরা আশা করি আমরা তার সেই জঘন্য জাতির থেকে আমরা অতি শীঘ্রই আরেকটি সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের সেই 71-এ ফিরে যাব। এটাই হোক আমাদের আজকের দিনের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ মিলু ভাই, আপনি ওদের প্রাণের কথাগুলো শুনিয়েছেন। বন্ধুরা, মাইকে আসছেন আমাদের বন্ধু, সহকর্মী, আমাদের নেপথ্যকর্মী জামিল বিন খলিল। আসেন, আজকে কেমন বলেন সেটা বুঝে আমরা আজকে কেমন বলি, আজকের বলাটা আমার জন্য কঠিন, কারণ মনে মনে প্রিপারেশন নিয়ে এসেছিলাম হাসিনা আপার মতো যে এখনকার সময়ের কথা বলবো। যাই হোক, আজকের এই আয়োজনের শুরুতেই, আমার কথার শুরুতেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টে নিহত সকলের প্রতি। কবি হেলাল হাফিজের 3 লাইনের একটা কবিতা আছে। কবিতার লাইনগুলি আমার ঠিক মনে নাই, কিন্তু অনেকটা এমন যে তোমরা আকাশটাকে আরেকটু উঁচু হতে বলো, তিনি দাঁড়াতে পারছেন না। এই ছোট্ট একটা কবিতা, কিন্তু এই কবিতাটার ভিতর দিয়ে যে বঙ্গবন্ধুর যে একটা বিশাল একটা ব্যক্তিত্বের ছটা, সেই জিনিসটা কি চমৎকারভাবে ফুটে ওঠে। বঙ্গবন্ধু আসলেই তাই ছিলেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই আজকের আমরা। সবার কথায় বঙ্গবন্ধুর প্রশংসার কথা আসছিল, বঙ্গবন্ধুর কীর্তির কথা আসছিল। বলার কিছু নেই। বঙ্গবন্ধু আমাদের কি দিয়েছেন? একটা দেশ দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার বুকের রক্ত দিয়েছেন। তো তারপরে আমি মনে করি যে মাঝে মাঝে আমি একলা যখন ভাবি যে বঙ্গবন্ধুর যে মহানুভবতা আরেকটু যদি কম হতো কি হতো। মানে এত উদারতা, এত বিশালতা আরেকটু যদি কম হতো, তাহলে কি আজকে বাংলাদেশটা আমাদের সামনে আসতো? আজকের যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশটা একটু অন্যরকম হতে পারতো। সেই 75-এর মধ্যেই যদি থাকি, সেই 75-এর মধ্যে বঙ্গবন্ধু যদি, আমি জানি না, আমার জানাটা ভুল হতে পারে, আহমেদ ভাই আছেন, দেলোয়ার ভাই, সাগর ভাইরা জানবেন। আমি যতটুকু জানি যে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন মুক্তিযুদ্ধের সময়টাতে, বাংলাদেশে কি হচ্ছে সেই খবরটা তিনি খুব বেশি পেতেন না, পত্রিকাও তার হাতে যেত না, এবং যুদ্ধের যে ঘটনা প্রবাহ, কারা আমাদের যুদ্ধের পক্ষে আছে, কারা বিপক্ষে আছে, দেশের ভিতরে শত্রু কারা, এই অনেক কিছুই বঙ্গবন্ধু জানতেন না। এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে এই একটা জায়গাতে যদি বঙ্গবন্ধু সেই উদারতাটা না দেখাতেন,
সাপ থেকে কখনো অন্য কিছু হয় না, সাপ থেকে সাপেরই জন্ম হয়। সেই উদারতাটা একটু কম হলে আজকে আমরা অনেক সাপ হয়তো কম দেখতে পারতাম। এই একটা জিনিসে আমি একটু বলতে চাচ্ছিলাম যে উদারতাও মাঝে মাঝে কখনো কখনো হয়তো বা সমস্যা হয়ে যায়। বঙ্গবন্ধুকে নিয়ে বলার মতো আমরা তেমন কেউ নই, আমরা অনেক বেশি জানিও না, কিন্তু আমরা ধারণ করি, আমরা অনুভব করি বঙ্গবন্ধু আমার অস্তিত্বে আছেন। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন প্রায় 1 যুগ হয়ে গেল। আব্বার সামনে কেউ কখনো বঙ্গবন্ধুকে নিয়ে একটা কটু কথা বলতে পারতেন না। আমার মনে আছে একবার স্কুলে ছিলাম তখন, আব্বা ডাক্তার ছিলেন, স্টেথোস্কোপ ছিল হাতে, এবং কে জানি বঙ্গবন্ধুকে নিয়ে কি একটা বললেন, সাথে সাথে এমনভাবে সেই স্টেথোস্কোপটা দিয়ে টেবিলে বাড়ি দিয়েছিল যে স্টেথোস্কোপটাই ভেঙে গিয়েছিল। সেই একই ধরনের একটা অনুভূতি আমি ধারণ করি। আমি মনে করি যে আমার কাছে বাংলাদেশের অন্য সব কিছু একরকম, কিন্তু বঙ্গবন্ধু একরকম। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি 71 বুঝি, মুক্তিযুদ্ধ বুঝি এবং বঙ্গবন্ধু বুঝি। আরেকটা জিনিস বুঝি, সেটা রাজাকার বুঝি। বঙ্গবন্ধু আমাদের অন্তরে বেঁচে থাকুন, বঙ্গবন্ধু আমাদের সবার প্রাণে প্রাণে বেঁচে থাকুন, এবং বেঁচে যে থাকবেন এইবারে 15ই আগস্ট তার প্রমাণ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিবিসির জরিপে যিনি সমস্ত পৃথিবীর সমস্ত বাঙালির মধ্যে সেরা বাঙালি হয়েছিলেন, তখন আমরা স্কুলে নাকি কলেজে ছিলাম, আমার মনে আছে যে তুমুল উত্তেজনা নিয়ে আমরা অপেক্ষা করছিলাম। বিবিসির প্রতিদিন একজন করে নাম দিচ্ছিল। যখন 5-6 জনের মধ্যে চলে আসলো, আমরা তখন প্রতিদিন কথা বলতাম যে প্রথম ব্যক্তিত্বটা কে হবেন, রবীন্দ্রনাথ নাকি বঙ্গবন্ধু। দ্বিতীয় দিন যখন রবীন্দ্রনাথের নাম চলে আসলো, তখন যে আমাদের মধ্যে মানে কোন ধরনের একটা উত্তেজনা, যে নিশ্চিত আগামীকাল বঙ্গবন্ধুর নাম আসবে, সেই অনুভূতিটা আমাদের সবার মধ্যে আছে, আজীবন বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা। অনেক স্মৃতি জায়গা নিয়ে কথা আমরা জামিলের কাছে শুনলাম। আমরা বঙ্গবন্ধুকে চিনি, আমরা 71কে চিনি, আমরা রাজাকারকেও চিনি। থ্যাংক ইউ জামিল, আমরা রাজাকারকেও চিনি। আমি এবারে মাইকে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো স্নেহাশিস রায়কে। বঙ্গবন্ধু তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, আপনারা জানেন তাকে বহিষ্কার করা হয়েছিল। তখন ফজল হক হলে থাকতেন, তখন তার রুমমেট ছিল গাজুল হক। আমি স্মৃতি থেকে বলছি, কিছু মিস ইনফরমেশন হতে পারে। তো গাজুল হকের সাথে রুমমেট ছিলেন। তো বঙ্গবন্ধুর হাতে প্রচুর প্যাচরা হয়েছে, প্রচুর পরিমাণ প্যাচরার জন্য তখন একটা খুব গন্ধযুক্ত ওষুধ দিতে হতো, অ্যাসকাবিওল, এবং ভয়াবহ গন্ধ। এই গন্ধ মানে কেউ ব্যবহার করলে কেউ কাছাকাছি থাকতে পারতো না। তো বঙ্গবন্ধুর সাথে গাজুল হক একই রুমে আছে। তো আকাশে চাঁদ উঠছে, চাঁদ উঠলে বঙ্গবন্ধু গাজুল হকটা ডাকে বলতেছে, দেখো কি সুন্দর চাঁদ উঠছে। আর এদিকে গাজুল হক তো অ্যাসকাবিওলের গন্ধে অস্থির। সে বলতেছে যে মুজিব ভাই, ওই আকাশের চাঁদ আর আপনার অ্যাসকাবিওলের গন্ধ একসাথে যায় না। তো বঙ্গবন্ধু স্থির হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। বয়স তখন কম, সে বলছে, আমরা যে দেশে জন্মগ্রহণ করছি সেই দেশে অ্যাসকাবিওলের গন্ধও সহ্য করতে হবে, আবার আকাশের চাঁদও দেখতে হবে। এই হচ্ছে বঙ্গবন্ধু। আরেকটা জিনিস, আমার সময় আছে? হ্যাঁ আছে, তো আরও 3 মিনিট আছে। তো আরেকটা জিনিস আমি বলি, যদিও একজন অ্যাড্রেস করছে, সেটা হচ্ছে বাকশাল প্রসঙ্গ। আমি আইবিএতে একটু বুড়া বয়সে পড়তে গেছিলাম। তো ওইখানে খুব ইয়াং, খুব মেধাবী ছেলে পেলে ছিল। একটা ছেলে একদিন দেয়াল বইটা নিয়ে আসছে, সে বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের বইটা। তারপরে আমি তাকে দেখে বলছি, এই বইটা পড়লে কিন্তু অনেকের প্রতি শ্রদ্ধা থাকবে না। সে বললো কেন? আমি বলছি পড়ো আগে। তারপর সে হঠাৎ করে বললো যে আপনি তো 75-এর আগের ঘটনা শুনলে আপনার বঙ্গবন্ধু সম্পর্কেই আপনার কোনো শ্রদ্ধা থাকবে না। আমি বলছি কেন এরকম বলতেছো? সে বলতেছে বাকশাল করছে। তখন আমি বলছি বাকশাল কেন খারাপ সেটা বলো আমাকে।
সে একদম কথা বন্ধ করেছে পুরা ইউনিভার্সিটি আমল, মানে আমি যতদিন পড়ছি সে আমার সাথে আর কথা বলে নাই। তো বাকশাল সম্পর্কে যে ধরনের প্রচারণা, সেটা বুঝতে গেলে আসলে তখনকার সময়ের স্নায়ুযুদ্ধ সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু পাশ্চাত্য থেকে বারবার ব্যর্থ হয়েছে কোনো ধরনের সাহায্য পাইতে, এবং তার মৃত্যুটা আমি যেটা বলি সেটা হচ্ছে A Chronicles of Death Foretold। তার মৃত্যু হবে এটা নিশ্চিত ছিল, এটা লেখা ছিল। মার্কেজে একটা বই আছে এই নামে, যে Chronicles of Death Foretold। বঙ্গবন্ধু মারা যাবে এটা নিশ্চিত ছিল। তখনকার জাতীয়তাবাদী প্রত্যেকটা নেতাকে সাম্রাজ্যবাদীকে হত্যা করছে, বঙ্গবন্ধুর মৃত্যু নিশ্চিত ছিল। তারপর বঙ্গবন্ধু দাঁড়িয়েছিলেন, যুদ্ধ করার চেষ্টা করছে, একটা লিগেসি তৈরি করছে। আজকে বাংলাদেশ সে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। আজকে যে বাংলাদেশে ধর্মীয় জাতীয়তাবাদীরা মাথা উঁচু করে দাঁড়ায় আছে, সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। আমি খুব অবাক হই, আমি যে ক্লাসে মিশছি তার অধিকাংশ মানুষ ধর্ম জাতীয়তাবাদী, এবং বিভৎস একটা সময় আমরা পার করতেছি। আমি বঙ্গবন্ধু নিয়ে কথা বলতেছি, কিন্তু আমি খুব বেশি আশাবাদী না, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আশাবাদী না। কারণ হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক মনোজগৎ, সেই মনোজগতের মাঝে প্রচণ্ড রকম বিভৎস অবস্থা বিরাজ করছে। আমি আমার যে ফ্রেন্ডের মানে সহপাঠীর কথা বললাম, আমি এরকম হাজার মানে শত বার সে একই ধরনের প্রবলেম আমি ফেস করছি। আমার মনে আছে 94-এ আমি পিকনিকে গেছি, আমি একজনকে বলতেছিলাম, আমি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি সবাইকে বলতেছিলাম যে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের স্বাধীনতা বোধহয় এত দ্রুত হতো না। আমার দিকে তাকায় আছে তারা, মনে হলো যে আমি একজন আওয়ামী লীগ করি লোক, কিন্তু বঙ্গবন্ধু না হলে যে বাংলাদেশের স্বাধীনতা এত তাড়াতাড়ি আসতো না, এটা তার বিশ্বাস করে না। আজকে আমি গত 15 বছর এত বঙ্গবন্ধুর প্রেমী দেখছি, আমার অবাক লাগে সেই দিনগুলোর কথা, যেদিন আমার দিকে ওরা সবাই তাকায় ছিল। আমি কেন বললাম যে বঙ্গবন্ধু না আসলে বাংলাদেশের স্বাধীনতা এত দ্রুত হতো না। বঙ্গবন্ধুর দর্শনের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, শুধুমাত্র অসাম্প্রদায়িক দর্শনের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। না হলে তো মুসলিম দেশে এই ধরনের সেক্টেরিয়ান ভায়োলেন্স প্রচুর হয়। আজকে যে বিশ্ব জনমত তৈরি হয়েছিল বাংলাদেশের পক্ষে, তো শুধুমাত্র বঙ্গবন্ধুর দার্শনিক ভিত্তির জন্য, অন্য কোনো কারণে না। আজকে ভারত এবং রাশিয়া কেন বাংলাদেশকে সাপোর্ট করছে? শুধুমাত্র সেই দর্শনের জন্য। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের জন্য কেউ আগে আসতো না, এইটুকুই বুঝে। আমি জানি না বাংলাদেশের মানুষ কতটা সিরিয়াস তাদের স্বাধীনতা নিয়ে, এবং পাকিস্তানের বিভাজনে তারা কতটুকু সুখী আমি ঠিক বুঝি না। ধন্যবাদ। আরও অনেক কথা বলতে পারতাম। স্নেহাশিস দা যে আরও অনেক কথা বলতে পারতো, সেটা আমরা তার ফেসবুক পোস্টগুলো দেখে আমরা জানি, তার লেখা পড়ে আমরা ঋদ্ধ হই প্রতিদিন। বন্ধুরা, আমি এবার অনুরোধ করব আমাদের গাফফার ভাইকে, সুধীমণ্ডলী আব্দুল গাফফার সায়েদ। বঙ্গবন্ধুর কথা বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে গেলেই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই কথাগুলো বলে অভ্যস্ত আজকের থেকে 50-54 বছর আগের থেকে। সেই আপনার বঙ্গবন্ধুর নাম যখন বঙ্গবন্ধু হলো, তখন থেকেই সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতাম আমরা। সেই তো প্রথমে আমি স্লোগানটা না হয় সবার শেষেই দিব, এখন রাখি। প্রথমে আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু আত্মার প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। সেই 15ই আগস্টে যে নির্মম ঘটনা ঘটেছিল তার নিন্দা জানাই। আমি যখন বঙ্গবন্ধু নামটা উচ্চারণ করি, সাথে সাথে আমি এই কথাটাই বলি যে, যেমন মা বাবার কথা বললে আমরা ইসলাম ধর্মে সাধারণত বলি রব্বে হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা, ঠিক একইভাবে বঙ্গবন্ধু আত্মার শান্তি কামনা করি। আমি কিছুটা ব্যক্তিগত ডিটেলস কিছু বলবো না, জাস্ট কিছু আমার বঙ্গবন্ধুর সেই 69 থেকে আরম্ভ করে প্রথম 70 থেকে 74 পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে 4বার
সরাসরি দেখা হয়েছিল, এবং সেই 4 বারের মধ্যে 2 বার ঢাকাতে আর 2 বার আমাদের মৌলভীবাজার শহরে। সেই প্রথম 70-এর নির্বাচনে, তারপর 74-এর বন্যা পরবর্তীতে, সেটা মৌলভীবাজার শহরেই। আর ঢাকাতে যেটা দেখা হয়েছিল তখন আমি ঢাকা কলেজের ছাত্র, যেটা উনি রাশিয়ার থেকে যখন আসছেন তখন এয়ারপোর্টের ইয়েতে, আর রামপুরা টেলিভিশন কেন্দ্র যখন উদ্বোধন করা হয় সেই সময় আমরা ঢাকা কলেজের ছাত্ররা ওনাকে রিসিভ করতে গেছিলাম। তো যাই হোক, আমি যে এলাকার মানুষ, সেই এলাকাটা 47-এ বাই চয়েস সেই পূর্ব বাংলার সাথে যুক্ত হয়েছে। আরও 1 মিনিট বলবেন? আরও 1 মিনিট? আরও 1 মিনিট, জি। তো সেখান থেকে, সেই 47 থেকে আমাদের এলাকায় বঙ্গবন্ধু খুব পরিচিত এবং খুব কী বলে, যার ফলে এখনও আমাদের সিলেট অঞ্চলে বলা হয় যে বঙ্গবন্ধু তার সবচেয়ে বেশি ইয়ে ছিল, যদিও একটু ধর্মগোড়া আমাদের সিলেট অঞ্চলের মানুষজন, কিন্তু বঙ্গবন্ধুর সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছিল সেই 47 থেকে। তারপরে তো 71। আর একটু আগে যে ছোটো ভাই বলে গেল, ওনারা 75 পরবর্তীতে যেটা শিখছে সেটা সম্পূর্ণভাবে পুঁথিগত এবং কন্ট্রোল হিস্ট্রি। আমরা যারা 75 আগে বঙ্গবন্ধুকে দেখেছি, যারা সেই 70-এ, সেই 72-এ, সেই ইয়েতে, যেখানে আমরা সেই যোগাযোগ ব্যবস্থা কিছুই ছিল না, 71-এ সেই 1 বছর 2 বছরের ভিতরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে। এবং সেই মানে এই 75-এ বঙ্গবন্ধু এভাবে মারা যাবেন, সেটা খুবই খুবই মানে আশ্চর্যজনক, বেদনাদায়ক আমাদের কাছে মনে হয়েছে। আরও 30 সেকেন্ড আপনার জন্য। তো আমরা এখন পর্যন্ত, সেই সময় আমরা যখন 72-এ যখন ভাগ হলো প্রথম, তখন বঙ্গবন্ধু কিন্তু তখন তো সরওয়ার্দী উদ্যান তখন হয়ে গেছিল, যেহেতু 7ই মার্চে রেসকোর্স ছিল। সেই সময়ে এই যে 2 ভাগ হলো, তখন থেকে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যে প্রপাগান্ডা আরম্ভ হয়েছিল, সেটারই সর্বশেষ ফল হলো বঙ্গবন্ধুর এভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ। তো যাই হোক, আমার সময় বোধহয় শেষ হয়ে গেল। স্লোগানটা দিয়ে দেন। আমি আমার কথা শেষ করলাম, আমি স্লোগানটা এখন দিচ্ছি, আপনারা যদি সবাই আমার সাথে ধরেন খুশি হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বিপ্লব কর্মকারকে অনুরোধ করছি মাইকে আসার জন্য। সরি, তাপস কর্মকার। বঙ্গবন্ধু সম্পর্কে যদি কিছু বলতে হয়, আমার যদি ভালো লাগার কোনো ব্যক্তি থাকে, উনি বঙ্গবন্ধু। আমি লেখালেখি করি, এই লেখালেখির সুবাদে আমার অনেকজন আছেন আমার বিরুদ্ধে, এবং এক সময় বলল এই হলে লেখকদের, আমরা নাকি কি বলে এটাকে বিচারে, এটাকে কি বলবো, যে সঠিক বিচার করি না এরকম। তো আমার বইয়ের নাম ছিল বঙ্গবন্ধু মহাসমগ্র মহাগ্রন্থ। তো বলছে শুধু ওনার জন্য লিখলেন কেন, আর কারোর জন্য লিখতে পারলেন না? এই হলো আপনাদের বিচারের সমস্যা আর কি, এটা হল মূল। তাই বললাম যে মহাসমগ্র মহাগ্রন্থ যদি কারোর জন্য লিখতে হয়, সে হলো বঙ্গবন্ধু। আর কোনো লোককে কি দেখাতে পারবেন যে কর্মময় জীবন আছে এমন যার জন্য মহাসমগ্র লেখা সম্ভব? আর বঙ্গবন্ধু সম্পর্কে আরেকটা বলতে চাই, আমার বাবা মারা যান আমার ছোটোবেলায়। আমি 40 বছর পর্যন্ত, এখন 44 বছর পর্যন্ত এই স্মৃতিটা খুব খুব আমাকে কাঁদায় যে আমি বাবার হাত ধরে পথে হাঁটতে পারিনি। আমি যখনই কাউকে দেখি, কোনো বাচ্চা তার বাবার হাত ধরে হাঁটে, তখন আমি প্রচণ্ড কষ্ট পাই। এটা আমার কষ্ট। আর এরকমই একটা কষ্ট আছে
আমি বঙ্গবন্ধুকে দেখিনি। এটা আমার খুবই কষ্ট দেয় যে ওনার মতো একজন নেতাকে আমার দেখা উচিত ছিল বাংলাদেশের জন্য, সেটা আমি দেখতে পারিনি। এই কষ্ট দুটো সমান আমার কাছে। আর একটা সুখের স্মৃতি হলো গত 5 তারিখের পর, মানে গত বছরের অগাস্টের 5 তারিখের পর বাংলাদেশে যা ঘটে গেল, তাতে আমি নিজেকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলাম যে আমি একটা শুদ্ধ মানুষ হিসেবে এই বিশ্বের কাছে যদি পরিচয় দিতে যাই যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছিলাম। 1 মিনিট বলবেন তাপস। ও আচ্ছা, 2 মিনিট আর সাগর ভেঙে দিতে পারলাম না, সরি। তো সেটা খুব কষ্ট পাচ্ছিলাম যে এইরকম একটা দেশে আমি জন্মগ্রহণ করছি যেখানে মানুষজন এত নৃশংস হয়, যেটা আমি এখনও খুব মানসিকভাবে কষ্ট পাই। কিন্তু 15 তারিখে এটার একটু লাঘব হলো। সারা দুনিয়ার ইন্টারনেটে বঙ্গবন্ধুর নামটা যেভাবে আসছে, অনেকটাই আমি সেই কষ্টটাকে ভুলে গেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের তাপস কর্মকার বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছে। সে বইটা প্রায় এই এতখানি চওড়া লম্বা, এতখানি। আমি অত বড় বই দেখিনি। মানে বইটা দেখে আমার প্রথম অনুভূতি ছিল যে তাপস সে বই লোকে কীভাবে পাতা উল্টে পড়বে, কোথায় রেখে পড়বে, এ তো দেয়ালে টানায় পড়া দরকার। তো যাই হোক, বই বড় হয়েছে বঙ্গবন্ধুর প্রতি তার আবেগের কারণে। আপনার সে আবেগকে আমরা সবাই শ্রদ্ধা জানাই। আমি এবারে অনুরোধ করব আমাদের বন্ধু আহমেদ হোসেনকে। আহমেদ হোসেন আমার বন্ধু, কিন্তু আমাদের বন্ধু কথাটা বলছি বাংলা টেলিভিশনের দাঁড়াবার পেছনে আহমেদের যে অবদান, সে আমি জীবনে ভুলব না। আমি জানি, সেও জানে। অনেক ধন্যবাদ আহমেদ ভাই, সব সময় আমাদেরকে সাথে রাখার জন্যে। সুধীমণ্ডলী, আহমেদ হোসেন। আমার জন্য নির্ধারিত সময় 5 মিনিট। আমি প্রায় বলি যে তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। শর্তযুক্ত, শর্ত আছে। আমার ভালোবাসাটা শুধু অন্ধ না, তোমাকে পড়তে হবে, জানতে হবে কোথায় বঙ্গবন্ধু, কতটুকু। কেন আরেক রাষ্ট্রপ্রধান গেরিলা যোদ্ধা বলে আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। কেন বঙ্গবন্ধুকে নিয়ে এত এত কবিতা লেখা হয়? পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক নিয়ে, কোনো যোদ্ধাকে নিয়ে এত কবিতা হয়নি, লেখা হয়নি। গান, বাউলরা, বাউল নিরক্ষর, কোনো 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 জ্ঞান নেই, তারা লিখেছেন, তারা গান গেয়েছেন, দুঃখের গান। অনেক দুর্জন দেখবেন বলে যে উনি কোথায় যুদ্ধ করলেন, উনি তো পাকিস্তানের জেলখানায় ছিলেন, তাকে তো যুদ্ধের ময়দানে দেখা যায়নি। তখন বলতে হয় যে হে অভাগা, তোর জ্ঞান এত নিচু, এত কম যে সবাইকে সব জায়গায় থাকতে হয় না। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা তো আরও জানেন যে উনি নিরাকার, তার কোনো আকার নেই। আমরা যারা বিশ্বাস করি, যারা আস্তিক যে নিরাকার একজন মানুষ চালাচ্ছেন, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায়। এই যে বলেন যে একটা নিরাকারকেও আমরা বলি যে তিনি সৃষ্টিকর্তা আছেন, আর এখানে উনি জলজান্ত 6 দফা দিলেন, দেখলেন জেল খাটছেন, সংসার নেই, ধর্ম নেই, সারাদিন জয় বাংলা বলে বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এমন একটা মানুষের গুণাবলী দেখে মানে বিস্ময় জাগে। যত তার নিজের লেখা পড়ে, অন্য মানুষের লেখা পড়ে, যতদূর পড়েছি, যৎকিঞ্চিত বিস্ময় জাগে। উনি, আপনারা জানেন যে দেহের দিক থেকে বামুনের দেশে উনি গ্যালিভারের মতো অনেক লম্বা চূড়া, ওনার হাইট এভারেজের চেয়ে বেশি। উনি যখন কলকাতায় বেকার হোস্টেলে পড়েন, দাঙ্গার সময় উনি দৌড়ে যেতেন। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন চেয়ে আগে আপনারা ওইটা নিয়ে অনেক বিতর্ক হয়। উনি কেন বলেছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বুড়ি, হাত মে বিড়ি, মুখ মে পাখি ইত্যাদি কেন স্লোগান দিয়েছিলেন? কিন্তু পরে দেখবেন যে যখনই যেই সময়ের দ্বিজা তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ হলো, তারপরে ওনার কিন্তু মোহভঙ্গ হলো। উনি কিন্তু খুব সাথে সাথেই এমনটাও আছে যে উনি আসলে কলকাতায় সেটেল করতে চেয়েছিলেন। তার মানে মনে হয় না যে আমি বাংলাদেশে বাংলায় ফিরে যাব। একটা রেস্টুরেন্ট করার পরিকল্পনাও ছিল,
তারপরে আবার বাংলাদেশে আসলেন, এই যে স্বপ্ন দেখা শুরু হলো। আরও 1 মিনিট আহমেদ ভাই। তো তারপর তিনি 6 দফা, ছাত্রদের 11 দফা, 11 দফার যারা যেই 11 দফার সে সংহতির দিনই আসলে তোফায়েল আহমেদ ছাত্র সংগ্রাম পরিষদ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। দ্রুত টাচ করে যাই, একটা বিষয় আমার কিছু অবাক লাগে, উনি শিশুদের খুব ভালোবাসতেন। রাসেলকে নিয়ে মানে বিস্ময়করভাবে উনি ঘুরতেন। হ্যাঁ, যেদিন 15 আগস্টে রাতে মারা হলো, সেদিন পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা তাকে, এবং রাসেল ইউনিভার্সিটি লাইব্রেরিতে পড়তেন, সেখানেও যাওয়ার কথা ছিল। মাহবুবের আগে কয়েকদিন আগে একটি লেখা পড়লাম, সেটাতে তারা ছাত্র ইউনিয়নের পক্ষে ছিলেন এবং তারা হচ্ছে ডাকসুর নেতা, কিন্তু তারা দেখেছেন যে বঙ্গবন্ধু তখন বলছিল যে অনেক দিন পরে ওই যে চোরার কথাটা বললো, সেদিনে আসলে মোস্তাককে বলছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে যাব, তুই থাকিস। সে আবার বলছে আমি থাকতে পারবো না, আমি কুমিল্লা থেকে কিছু কই মাছ এগুলো আনতে যাব। তখন উনি বলছিলেন যে চোরা তুই ভিত্তি ভিত্তি কী করতেছিস, সেরকম একটা তো ইঙ্গিতটা উনি পেয়েছিলেন। এবং আপনারা জানেন যে যেই সিঁড়িতে পড়েছিলেন উনি কিন্তু সাহস করে এসছেন যে আমাকে কেউ গুলি করতে পারে না। আসলে গুলি করেছে, আপাত দৃষ্টিতে দৃশ্যত দেখা যায় যে উনি চলে গেছেন, আসলে যায়নি। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমি 82 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, তখন বলা নিষিদ্ধ ছিল, কিন্তু তবু আমরা বলেছি 1 মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। সে বিশ্বাস এখনও আছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে। আমরা বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মেহনতি মানুষের জয় হোক। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি টাচি। আমি মাইকে আসার জন্য আহ্বান করছি আমাদের আরেকজন বন্ধু, বাংলা টেলিভিশনের বন্ধু অনুপ কুমার বসুকে। হ্যালো, ধন্যবাদ সাজ্জাদ ভাই। এমন একটি মানে মর্মস্পর্শী ইস্যু বঙ্গবন্ধুকে নিয়ে আপনি অ্যারেঞ্জ করেছেন, আর আমি এখানে আসতে পারছি, এই জন্য আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। তো আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, আমি আসলে স্পিচ দিয়ে আমার অভ্যাস নাই, গান বাজনার লাইনের মানুষ, 2-4 লাইন গান টান হইলে আমার জন্য সুবিধা হয়। যাই হোক, তবু 2-4টি কথা বলি। ওই যে আহমেদ হোসেন বলছিল যে বিপ্লবী কবি এবং সাবেক কিউবা প্রজাতন্ত্রের যে প্রধানমন্ত্রী ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। সাহসিকতা এবং ব্যক্তিত্বে তিনিই হিমালয়। একজন মানুষ বঙ্গবন্ধু, যিনি তার সারা জীবনের রাজনৈতিক জীবনে, ধরুন আমি যদি 1939 সাল থেকে ধরি, তার ছাত্র রাজনীতি শুরু, 1971 পর্যন্ত তার প্রায় অর্ধেকটা সময় তিনি জেলে কাটিয়েছেন। তো ওনার এই জেল জীবন প্রসঙ্গে একদিন ওনার কন্যা শেখ হাসিনা বলছিলেন একটি সাক্ষাৎকারে যে আব্বা যে কখন জেলে যেতেন তার কোনো ঠিক নেই। তো একদিন উনি তখন ইডেন কলেজে পড়তেন, উনি বাসায় ফিরছেন, মা কাঁদছে। তো উনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, বলে তোর আব্বাকে ধরে নিয়ে গেছে। তো এটা ছিল ওনার জীবন। কিন্তু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হলো, বরাবরই একটা শ্রেণীর মানুষ বলার চেষ্টা করছে যে উনি স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানের কারাগারে আরামায়েশে জীবন কাটিয়েছেন। আমি জানি না তারা জানে কি না, 1971 সালের 4 ডিসেম্বর বঙ্গবন্ধুকে পাকিস্তানের গোপন সামরিক আদালতে তার ফাঁসির রায় প্রদান করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। এবং সেই ফাইলটা ইয়াহিয়া খানের টেবিলেও ছিল স্বাক্ষরের অপেক্ষায়, কিন্তু সেটা স্বাক্ষর করার সময় ইয়াহিয়া খান পায় নাই। আরও 1 মিনিট। তো যাই হোক, এটাই ছিল বঙ্গবন্ধু, যাকে 1971 সালে কেউ হত্যা করতে পারেনি, পাকিস্তানিরা, আমরা তাকে হত্যা করেছি। আমরা এতটাই বেঈমান জাতি। তো পরিশেষে এই কথা দিয়ে আমি শেষ করতে চাই যে যাকে 1975 সালে সপরিবারে নিহত করার পরেও বাঙালির হৃদয় থেকে মোছা যায়নি, তো তার মূর্তির উপরে একটু প্রস্রাব করে অথবা ভাঙচুর করে বাঙালির হৃদয় থেকে কখনোই মোছা যাবে না। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কে যেন আমাদের জামিল বলে গেল যে কোনো এক কবির 2 লাইন কবিতা, যে আকাশটা আর একটু উঁচু হতে হবে, মুজিব দাঁড়াবে, তাই না? ব্যাপারটা এরকম না? আকাশ যথেষ্ট উঁচু নয় মুজিবের জন্যে। কামরুল ভাই, আপনি একটু আসবেন? বন্ধুরা, সৈয়দ কামরুল ইসলাম
বাংলা টেলিভিশনের দীর্ঘকালীন শুভাকাঙ্ক্ষী। সবাইকে ধন্যবাদ। মাঝে মধ্যে আমি ভাবি সবাই বঙ্গবন্ধুকে মহান নেতা বলেন, কিন্তু আমি নিজের কাছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি কেন উনি এত মহান। পরবর্তীতে আমার ছোট্টবেলার দুটি স্মৃতিকে কানেক্ট করে আমি বুঝতে পারলাম যে উনি কেন এত মহান। সেই দুটো স্মৃতিই আমি শুধুমাত্র আপনাদের সামনে শেয়ার করতে চাই। একটি হলো ওনার জীবদ্দশায়। ওনার বাড়ি ছিল, আপনারা জানেন যে গোপালগঞ্জ, আমাদের বাড়ি লোহাগড়া, মাঝখানে একটা মধুমতি নদী। ওনার প্রোগ্রাম ছিল বোয়ালমারি, উনি আসবেন বোয়ালমারি উপজেলায়, উনি একটা জনসভা করবেন। আমার বাবা চিড়ে মুড়ি দিন ভরে গুছায়ে আম্মা রাগ করবেন বলে লুকায় রেখে শেষ রাত্রে দরজা খুলে চুরি করে ওই গ্রুপের সঙ্গে বোয়ালমারি জনসভায় উনি চলে গেছেন। বাইর থেকে তালা দেওয়া আর একটা দরজা ছিল, ওইটা দিয়ে আমরা সকালবেলা উঠে যাই। এবং এটা গেল ওনার জীবদ্দশায়। এবং আমার বয়স তখন 10 বছর হবে, অ্যারাউন্ড 9-10। এবং আর একটা স্মৃতি যেটা 1975 সালের 15ই আগস্ট, আমাদের গ্রামে বলে যে ধান যখন কেটে আনে গরু দিয়ে মলন মলি, আমাদের লোকাল ভাষায় বলি মলন মলি। আমার আব্বা মলন মলতেছে, হঠাৎ খবর আসলো এই অবস্থা, মামা 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 বঙ্গবন্ধু মারা গেছেন। আমার আব্বা ওখানেই বসে পড়লেন, গরুগুলো কোথায়, মলন কোথায়, ধান কোথায়, কোনো খবর নাই। তো তখন তো বয়স 9-10, আমি তো আর ওইটা তখন অত বুঝি না। পরবর্তীতে এসে অ্যানালাইসিস করে এটাকে কোরিলেট করে বুঝতে পারলাম কেন বঙ্গবন্ধু মহান, কেন ওনাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা, ওনার যে আদর্শ, ওনার যে নীতিনৈতিকতা ইত্যাদি যখন আমি কোরিলেট করি ওই দুইটি স্মৃতির সঙ্গে, হ্যাঁ বঙ্গবন্ধুই মহান, উনিই হিমালয় পর্যন্ত হতে পারেন, আর কারো পক্ষে এটা সম্ভব না। বন্ধুগণ, একটা দুঃসময় হয়তো এখন এসেছে, এটা আমরা যদি সবাই বঙ্গবন্ধুর দর্শন এবং আদর্শকে সত্যিকার অর্থে বিশ্বাস করি, এ কালো মেঘ চলে যেতে বাধ্য, কারণ ওই আদর্শ সমস্ত মেঘকে দূরীভূত করতে বাধ্য। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কামরুল ভাই। ব্যক্তিগত স্মৃতিচারণ সবসময় মধুর, আপনার জন্যেও, আমরা যারা শুনলাম তাদের জন্যেও। সুধীমণ্ডলী, এবারে কথা বলবেন আমাদের আরেকজন বন্ধু ডক্টর শামীম আহমেদ। ধন্যবাদ সাজ্জাদ ভাই। কাগজ দেখে ভয় পাবেন না, আমি শিক্ষকতা করি এবং গবেষণা করি, গবেষণা না করে কোথাও কথা বলতে আসতে পারি না। আমার যে প্রজন্ম, আমরা 10 বছর যখন স্কুলে পড়েছি তখন আমরা কখনো বঙ্গবন্ধুর নাম শুনিনি, বঙ্গবন্ধুর কথা পড়িনি, বঙ্গবন্ধুকে টেলিভিশনে দেখিনি পুরো 10 বছর। বঙ্গবন্ধুকে জানার জন্য আমাদের পরিবারের উপর নির্ভর করতে হয়েছে যে পরিবারের 7% বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলেছে আর 40% বঙ্গবন্ধুর পক্ষে বলেছে। তারপর আমাদেরকে গবেষণা করতে হয়েছে, আমাদের ইন্টারনেট ছিল না, আমাদের মোবাইল ছিল না, আমাদেরকে লাইব্রেরিতে যে বই নিয়ে বই পড়তে হয়েছে। শাহরিয়ার কবির আমাদেরকে উপন্যাস পড়তে শিখিয়েছেন, মোহাম্মদ জাফর ইকবাল আমাদেরকে উপন্যাস পড়তে শিখিয়েছেন। তারপরে আমরা গবেষণা ধর্মী বইতে গিয়েছি এবং পড়েছি। আমরা যারা এখন মধ্য 40-এর দিকে যাচ্ছি, আমি আশাবাদী আমরা যারা বেঁচে থাকবো আগামী 20 থেকে 30 বছর বঙ্গবন্ধু আদর্শকে মাথায় নিয়ে কিভাবে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের রেল লাইনে তুলে দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করব, এবং কাজ করার জন্য বঙ্গবন্ধুর স্মৃতির কিছু অংশ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যে জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করে বের করেছি, বঙ্গবন্ধুর ভালো কাজের অনেক প্রশংসা হয়, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে একটা পক্ষ, স্বাধীনতা বিরোধীরা কিছু কাউন্টার ন্যারেটিভ দাঁড় করেছে গত 54 বছর ধরে, যেটা নিয়ে খুব বেশি মানুষ কথা বলে না। আমরা বেড়ে ওঠার সময় দেখেছি, বঙ্গবন্ধু তো বাকশাল করে দেশকে ধ্বংস করে দিল, কারো কাছে কোনো উত্তর নাই। বঙ্গবন্ধু 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা না দিয়ে 26শে মার্চ পর্যন্ত অপেক্ষা করলো কেন? কারণ উনি তো পাকিস্তানের সাথে থাকতে চাইছেন, উনি গোপনে মিটিং করছেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই। উনি ভারতের দালাল, উনি ভারতের পক্ষে কাজ করেছেন। উনি এই যে ন্যারেটিভগুলো, এগুলোর বিপক্ষে আমরা কাজ করছি। আমরা মনে করছি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করার সময় আমাদেরকে নিশ্চিত করতে হবে যখন আমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলবে তখন সেগুলোকে আমরা বিরোধিতা করব। প্রথম কথা বলতে চাই, 1970-এর নির্বাচন, আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ভোট পেয়েছিল 74%, তার একটু বেশি, প্রায় 25% ভোট আওয়ামী লীগ পায়নি। 70-এর নির্বাচনের একটা বড় ম্যান্ডেট ছিল বাংলাদেশ স্বাধীন হবে কিনা হবে না, স্বাধিকার পাবে কিনা পাবে না। 25% মানুষ যদি 70 সালে আওয়ামী লীগকে নির্বাচনে ভোট না দেয়, আমাদের মাথায় রাখতে হবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে ন্যারেটিভগুলা
স্টাবলিশ হয়েছিল 75 পর্যন্ত, সেগুলো ভিত্তিহীন নয়, সেগুলো বাকশালের কারণে নয়, সেগুলোর পেছনে স্বাধীনতা বিরোধী এবং যারা বাংলাদেশ চায়নি তাদের ভূমিকা ছিল। এই বিষয়ে কাজ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বাধীনতা ঘোষণা 7ই মার্চ না হয়ে কেন 25শে মার্চ হলো। যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেন না তারা বলল যে 7ই মার্চের ব্যাপক জনসমর্থন আমরা কাজে লাগাই নেই, আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার সময় দিয়েছি, বঙ্গবন্ধু সময় দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের লোভ উনি হাতছানিটা উনি ঠেকাতে পারেন নাই, সেদিন ঘোষণা করলে এত রক্তপাত হতো না। এটা হচ্ছে বিরোধীদের বক্তব্য। আমরা এটাকে কাউন্টার ন্যারেটিভের মাধ্যমে এখন পরিষ্কারভাবে বলতে চাই যে বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছেন, আমি তোমাদের সাথে আলোচনা করব যদি তোমরা মার্শাল ল তুলে নাও, সেনা প্রত্যাহার করো, হত্যা খুনের তদন্ত করো এবং নির্বাচিত সদস্যদের হাতে ক্ষমতা দাও। স্পষ্ট। আন্তর্জাতিকভাবে 7ই মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে সেটি গ্রহণযোগ্য হতো না, সেটি একটি আভ্যন্তরীণ বিদ্রোহ হিসেবে ঘোষণা করতো আন্তর্জাতিক পক্ষ এবং তাকে সমর্থন করতো না। আমরা যদি অন্যান্য দেশের উদাহরণ দেখি, আমি খুব রিসেন্ট উদাহরণটা দিই সময়ের জন্য। স্পেনের কাটালানরা 2017 সালের অক্টোবরে একটা রেফারেন্ডামের মাধ্যমে বলে যে তারা স্বাধীনতা চায়, যেখানে মাত্র 48% ভোট দিয়েছিল। আরও 1 মিনিট। ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশ তখন বলে যে যেহেতু তোমাদের রেফারেন্ডামটা যৌক্তিক হয়নি সেই কারণে এই স্বাধীনতা পাওয়া যাবে না। আমি শেষ করে দেব। সুতরাং বঙ্গবন্ধুর 25শে মার্চের যে স্বাধীনতা, যেটি 11টার দিকে সার্চারে শুরু হওয়ার পরে 12টা 20 মিনিটে তিনি দিয়েছিলেন, সেটি যৌক্তিক ছিল। বাকশাল নিয়ে কিছু কথা বলা জরুরি। সেটা হচ্ছে বাকশাল চালু হয়নি বাংলাদেশে, বাকশাল ছিল একটা কনসেপচুয়াল আইডিয়া। বাকশাল যদি চালু হতো বাকশালের সমালোচনা করা যেত, সেটা হয়নি। বাকশাল কেন করেছিলেন? বঙ্গবন্ধু সেটা বলেছিলেন যে বাংলাদেশের 5% মানুষের হাতে সবচেয়ে বেশি সম্পদ আছে, বাংলাদেশে যে গণতন্ত্র লাগবে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র, বাংলাদেশে ধনীদের ভোটের গণতন্ত্র কাজ করবে না। আপনাদের কারো কাছে যদি সামনে সময় থাকে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি 5 মিনিট করে 20 মিনিট কথা বলতে চাই, সেদিন আপনাদের সাথে আবার দেখা হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের পথে ফিরে আসবে, 20 বছর লাগবে না, 10 বছর লাগবে না, আমি আশাবাদী। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমরা এই বিষয়ে একসাথে কাজ করব। থ্যাংক ইউ। কিছু কথা শুনতে তো মন চায়। সব থেকে বড় যে কথাটা সেটা হলো যে বঙ্গবন্ধু এবং 71-এর জন্যে বাংলাদেশ বাংলাদেশিদের জন্যে বড়ই দুর্দিন। সেই দুর্দিনে যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে কাজ করেন সেই মানুষরা কি করছেন, কিভাবে করছেন, তাদের কাছ থেকে বুদ্ধি নেওয়া, পরামর্শ নেওয়া, শোনা, উদ্বুদ্ধ হওয়া জরুরি। আমাদের শামীম আহমেদ তেমন একজন মানুষ, তার কাছ থেকে 2 ঘন্টা শোনাও যথেষ্ট না, কিন্তু তারপরেও তিনি যে মাত্র 4.5 মিনিটে আমাদের যতটা ঋদ্ধ করেছেন, অনেক ধন্যবাদ ভাই। নবীন একটু উঠে আসো। নবীন, তুমি বক্তব্য রাখবে না, তুমি শুধু গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আজকের দিনে স্মরণ করো 2 মিনিট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমার জীবনের 3 ভাগের 2 ভাগ বাংলাদেশের বাইরে অবস্থান করেছি। ছাত্রজীবনে সোভিয়েত ইউনিয়নে ছিলাম, সেখানে পৃথিবীর বহু দেশের ছেলেমেয়েদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। সবসময় তাদের সাথে আলাপে যে জিনিসটা আমি উল্লেখ করতাম যে 1000 বছরের ইতিহাস সমৃদ্ধ আমাদের বাংলায় একটা জাতিভিত্তিক রাষ্ট্র এনে দিয়েছেন যে লোকটা, তিনি আমাদের বঙ্গবন্ধু। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল বলেই আমরা একটা জাতি পেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী হচ্ছে কুর্দিরা। আপনারা জানেন বেলুচিস্তানেও একটা স্বাধীনতা আন্দোলন অনেক দিন যাবৎ চলছে, যেখানে তারা সফল হতে পারেনি। আমরা কেন সফল হয়েছি? কারণ আমরা নেতৃত্বে পেয়েছি, আবারও বলতে হয়, গোপালগঞ্জের বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ করো। আমি আরও অনেক কিছু বলার ছিল, তারপরেও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে মূল্যবান সময় ব্যয় করে এসেছেন। গোপালগঞ্জের একজন কৃতি সন্তানের স্মৃতিচারণ করার জন্যে ধন্যবাদ আপনাদের। তানিয়া নূর,
ও আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু, একজন আবৃত্তি শিল্পী, সেও ছোট্ট করে স্মৃতিচারণ করবে। তানিয়া। সবাইকে শুভ দুপুর। প্রথমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি। আসলে বঙ্গবন্ধু এখন বর্তমানে আমার সত্তায় যেভাবে মিশে আছে, কয়েক বছর আগেও তেমনটা ছিল না। বঙ্গবন্ধুকে প্রথম উপলব্ধি করতে পারি আমার খুব সৌভাগ্য হয়েছিল। আমি 2011-তে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে শুটিং করতে গিয়েছিলাম। সেখানে আমাদের টানা 27 দিনের শুটিং হয়েছিল এবং এম এ মুবিন, যে 7ই মার্চের ভাষণ সরাসরি ধারণ করেছিলেন, তিনি আমার ডিরেক্টর ছিলেন এবং ওনার কাছে আমি বঙ্গবন্ধুর অনেক গল্প শুনেছিলাম। এবং বঙ্গবন্ধু কতটা উদার মনের মানুষ ছিলেন, সে যে বঙ্গের বন্ধু ছিলেন, সেটা আমি প্রথম উপলব্ধি করেছিলাম গোপালগঞ্জে গিয়ে। আমি শুটিং করেছিলাম, বঙ্গবন্ধুর বয়স যখন 6 বছর, খোকা, সেই ক্যারেক্টারে আমি তার মা ছিলাম। আমার ক্যারেক্টার ছিল সাইরা বেগম। সো ওই সময়ে বঙ্গবন্ধু কোন নদীতে গোসল করতেন, বাইগার করে যে নদীটা ছিলেন, সেই নদীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এবং সে যে খেলার মাঠে খেলা করতেন, স্কুলের খেলার মাঠে, এবং সে যে গোয়াল থেকে ধান নিয়ে সব জনগণকে দিতেন, সেই সৌভাগ্য হয়েছিল যে আমি এই স্পটগুলো গিয়েছিলাম। এবং সেখানে বঙ্গবন্ধুর যে বাড়িতে বসে সে নামাজ পড়তেন, তার মা জায়নামাজে বসে, আমার একটা শুটিংয়ের ছিল, শর্ট ছিল, আমি ওই জায়নামাজে বসে নামাজ পড়েছিলাম, কুরআন শরীফটা হাতে নিয়েছিলাম। আমার খুব সৌভাগ্যবান মনে হয় যে তার প্রতিটা, তার খাট, জায়নামাজ, গামছা এবং ঘরে ঢুকতেই তাদের প্রত্যেকের যে ছবিগুলো ফ্রেমিং করা, এই দৃশ্যগুলো আমি দেখেছিলাম সেখানে। এবং আমাদেরকে সরকারি অনুদানে যেহেতু আমরা সেখানে গিয়েছিলাম, আমাদেরকে খুব সম্মানের সাথে রাখা হয়েছিল। এবং আমার মনে আছে শেখ কামালের আত্মীয় হয় উনি পিঠা বানিয়ে নিয়ে এসেছিলেন, তেলের পিঠা। এবং আমি যে কস্টিউমটা পরেছিলাম, যেহেতু আমাদেরকে অনেক রিসার্চ করতে হয়েছিল ওই সময় উনি কোন কস্টিউমটা পরেছে, কোন কানের দুলটা পরেছিল, কিভাবে মাথায় ঘুমটা দিত, কারণ যেহেতু উনি ধর্মীয় ফ্যামিলি ছিলেন। তো সেই ক্ষেত্রে মানে ওনারা সবাই ছুটে এসে আমাকে বলেছিল তোমাকে ঠিক ওইরকম লাগছে। তো এটা আমার খুব পাওয়া ছিল যে, এবং উনি তোমার মতো সুন্দরী ছিল, এই কথাটা আমাকে বলেছিলেন। কারণ যেহেতু ওই সময় বঙ্গবন্ধু লুৎফর রহমান ছিলেন, শেখ লুৎফর রহমান। তো উনি তো বয়স্ক ছিলেন, কিন্তু তার ওয়াইফ ছিলেন খুব ছোট। তো সেক্ষেত্রে ঘুমটাটা তার সবসময় এতটুকু, উনি এসে আমাকে একজন এসে ঘুমটা উঠিয়ে বললে তোমাকে ঠিক ওইরকম লাগছে। তো এটা আমার কাছে খুব বড় পাওয়া। আমার মনে হয় যে আমার জীবনে একটা মেমোরাইজ হয়ে থাকবে। আর বঙ্গবন্ধু আসলে বঙ্গবন্ধু, সে আমাদের আসলেই জাতি পিতা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অতপ্রতভাবে জড়িত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ তানিয়া। গতকাল বঙ্গবন্ধুর প্রতি কেন যেন মনে এলো যে বঙ্গবন্ধুকে নিয়ে সবাই ফেসবুক তো সয়লাভ। গতকাল কি অভূতপূর্ব ব্যাপার! এই যে বঙ্গবন্ধুর দল এত বছর ক্ষমতায় থাকলো, এই 2 বছর 3 বছর ধরে জন্মদিন পালন করলো, জোরাজোরি করলো, তাই না? যে মানে টেলিভিশনের পর্দায় লোগো দিয়ে রাখতে হবে, এত শত জোরাজোরি, কি হেনস্থা করলো। মানে যে তাণ্ডবটা বঙ্গবন্ধুর দলের সরকার করলো বাংলাদেশে, বিস্ত্রী অবস্থায় শততম জন্মশতবার্ষিকী নিয়ে। অথচ দেখেন আজকে মানুষের স্বতঃস্ফূর্ততা কি জিনিস, কি ব্যাপার! ফেসবুকে শুধু বঙ্গবন্ধুর ছবির নিচে লাইক দিব, আরে আঙুল ব্যথা হয়ে গেছে লাইক দিতে দিতে। যাই হোক, পরে আমি ভাবলাম যে আঙুল ব্যথাটা তার দরকার নেই, আমি আর ছবি দিব না। তখন আমি লিখেছিলাম ছোট্ট একটু কথা, আমি সেটা একটু আপনাদের জন্য পড়ে আমাদের সর্বশেষ বক্তা শওকত আলী সাগরকে আহ্বান করব। আমি লিখেছিলাম যে 1971-এ দেশ স্বাধীন হলো, বাংলাদেশের নাগরিকরা নতুন পাসপোর্ট পেল, দেশ নতুন, নাগরিক নতুন, পাসপোর্টও নতুন। বাঙালিরা তখন বিদেশে যাওয়া আসা শুরু করলো।
দূর দূরান্তরের দেশগুলোর এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসারদের কাছে পাসপোর্টও নতুন, দেশের নামও নতুন। বাঙালির দিকে তাকিয়ে অফিসাররা বাঙালিদের দিকে তাকিয়ে অফিসাররা চোখে জিজ্ঞাসার দৃষ্টি, জানতে চায় বাংলাদেশটা যেন কোথায়। বাঙালি তখন গর্বের সাথে ইমিগ্রেশন অফিসারদের বলতো, আমি শেখ মুজিবের দেশের মানুষ। সাথে সাথেই ওরা চিনে ফেলতো বাংলাদেশ কি, বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কার। সুধীমণ্ডলী, আমাদের আজকের আসরের সর্বশেষ বক্তা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের বন্ধু, আমাদের পরামর্শকও বটে, সুধীমণ্ডলী সওগাত আলী সাগর। অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যে। আমি ঠিক 15 আগস্ট থেকে যদি শুরু করি, আহমেদ হোসেন মাহবুব জামানের একটা স্মৃতিচারণের কথা বলছিলেন, যেটি তিনি ফেসবুকে পোস্ট করেছেন কাল বা পরশু। 14 আগস্টের ঘটনা। সন্ধ্যায় পরের দিন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। তার আগের রাত্রে মাহবুব জামান সেই সময়কে ডাকসুর জিএস, তিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি ছিলেন, ছাত্রলীগের কেউ না। বঙ্গবন্ধুর সঙ্গে তাদের বৈঠক হচ্ছে, মোস্তাকের প্রসঙ্গটা আসছে যে তিনি মাছ আনতে কুমিল্লায় যাবেন। সেখানে তিনি একটি কথা বলেছিলেন, কালকে আমি নতুন ডিক্লারেশন দেব, নতুন দিন শুরু হবে। তার ডিক্লারেশন কি হতো, পরের দিন তিনি কি ডিক্লারেশন দিতেন সেটা আমরা জানি না। কোন নতুন দিনের পরিকল্পনা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় ছিল সেটা কিন্তু আমরা জানি না, আমাদের আর জানাও হবে না কখনো। কিন্তু এই প্রশ্নটি আমার মনে হয় আমাদের খোঁজা দরকার। ডক্টর শামীম রিসার্চ করেন, তিনিও নিশ্চয়ই খুঁজবেন যে সেই নতুন দিন কি ছিল তার মাথায়। আচ্ছা, আমি আরেকটু পেছনে যাই। বাকশাল নিয়ে কথা হয়েছে। বাকশাল, আমার মনে হয় যে বাকশাল বোঝার জন্যে মিলুভাই বঙ্গবন্ধুর একটি ভাষণের অংশ বিশেষ আমাদেরকে পড়ে শুনিয়েছেন। আমার মনে হয় যে বাকশাল গঠন উপলক্ষে সেই সময়ে জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি আমাদের পড়া দরকার। আমাদের বোঝা দরকার যে কেন, কি অবস্থায়, কোন পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বাকশাল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি কথা আমাদের নিশ্চয়ই মনে রাখা দরকার যে বাকশাল নিয়ে কিন্তু সমালোচনা করা গেছে। সেই সময়কার সংসদে বাকশাল নিয়ে প্রশ্ন তোলা গেছে, প্রশ্ন অনেকে তুলেছেন, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিরোধিতা করেছেন। সেই সময় বঙ্গবন্ধু বলেছিলেন, দেখ, এটা একটা সাময়িক ব্যাপার, আবার সময় মতো আমি মূল জায়গায় ফিরে যাব, আমি ম্যান্ডেট নেব। তিনি শব্দটি ব্যবহার করেছিলেন সংসদের বক্তৃতা যে আমি ম্যান্ডেট নেব। তার মানে কি, আমি জনগণের কাছে ফিরে যাব, জনগণ ঠিক করবে দেশ কীভাবে চলবে, আমার শাসন কীভাবে চলবে। তিনি কিন্তু বলেননি যে না, আমি বাকশাল করেছি, আমার বাকশালই চলতে থাকবে। কিন্তু ওই সময়কার যে প্রেক্ষাপট ওই বক্তৃতায় কিন্তু আছে। কেবল যে আন্তর্জাতিক বিষয় তা নয়, কেবল যে স্থানীয় বিষয় তা নয়, যেটিকে বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন যে দ্বিতীয় বিপ্লব। এবং 15 আগস্টের আগের দিন, আগের সন্ধ্যায় তিনি বলেছিলেন নতুন দিন। আমি একটু রিলেট করার জন্য বলি আর কি। আবার ডক্টর শামীম, এই আপনারা যারা এই কাজগুলো করছেন, গবেষণা করছেন, মানে এই জায়গাগুলো রিলেট করে করে আমাদের সামনে আনার একটু ব্যাপার আছে। আমার মনে হয় যে অনেক কিছুই আসলে পরিষ্কার হয়ে যাবে। সাজ্জাদ ভাইকে আমি ধন্যবাদ দিই যে সাজ্জাদ ভাই বলছেন যে এই আজকের আলোচনাটা হবে 15 আগস্ট 1975-এর আগ পর্যন্ত। মুশকিল হচ্ছে কি যে আমরা সমসাময়িক এই সময়কার ঘটনা প্রবাহে এত বেশি ব্যস্ত থাকি যে ওই সময়কার অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলো আসলে বলা দরকার, যেগুলো আসলে আমাদের সামনে আসা দরকার, যেটা ডক্টর শামীম ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। আমি জানি, যে জন্য আমি বলেছিলাম যে ওনাকে একটু সময় বাড়িয়ে দেন। আমরা হয়তো ওনাকে নিয়ে আলাদা করে কখনো প্রোগ্রাম করে কিংবা ইউটিউবে বা কোথাও হয়তো আমরা শুনতে পারবো। না, আমরা তা করবো, নিশ্চয়ই করবো। কিন্তু ওই জায়গাগুলোতে এখন আমি যদি আরও পিছনে যাই, আমি আসলে পিছন দিকে হাঁটতে শুরু করলাম। বঙ্গবন্ধুকে আমরা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার একক নেতা বলবো নাকি, এই যে অনেকে বলে যে না, সবাই মিলে দেশটা স্বাধীন করেছে, তাকে আমরা এককভাবে এর ক্রেডিট কেন দেব? এই যে কেন দিব, সেই ক্রেডিটটা দেওয়ার জন্য আমার মনে হয় খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি 6 দফা পর্যন্ত যান। যখন 6 দফা ঘোষণা হলো, তখন সেই সময়কার ন্যাপের নেতা মুজাফর আহমেদ জিজ্ঞেস করেছিলেন,
আচ্ছা আপনি তো 6 দফা দিলেন, কিন্তু মূল দফাটা কি? বঙ্গবন্ধু তখন বলেছিলেন, ধর্মিয়া দফা তো একটাই, একটু ঘুরায় বললাম আর কি, দফা তো একটাই, একটু ঘুরায় বললাম। তাহলে সেই সময়ে ৬৬ সালে তিনি 1 দফা দিয়ে দিলেন, কিন্তু যে আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক প্রেক্ষিত সব কিছু মিলিয়ে সেই 1 দফাটা প্রকাশ্যে বলার সুযোগ ছিল না, সম্ভব ছিল না। কিন্তু তিনি সেই 6 দফার মোড়কে 1 দফা দিয়ে দিলেন। আচ্ছা, দিয়ে কিন্তু তিনি বসে থাকেননি। তারপরে কি হলো? সেই 6 দফা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জনপদে ঘুরে ঘুরে তার পক্ষে জনসমর্থন তৈরি করে তারপরে তো মানে 70-এ নির্বাচন পর্যন্ত গেল। কিন্তু তার আগে যদি আমরা তাকে, তার আগে কিন্তু আঞ্চলিক স্বার্থ নিয়ে, আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আরও অনেকগুলো আন্দোলন হয়েছে, তাই তো কামাল ভাই? এই যে এত কিছু আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনেই কিন্তু মানে একটা পুরো জায়গাটাকে এক জায়গায় আনা যায়নি। 6 দফার পরে তিনি সারা দেশের মানুষকে এক জায়গায় নিয়ে এসে 70-এর নির্বাচন এবং 70-এর নির্বাচনে স্বাধীনতার পক্ষে যে ম্যান্ডেট, জনগণের রায় এবং তারপরে সশস্ত্র সংগ্রাম, এই যে প্রস্তুত করে আনা, সেই জন্য তিনি একক নেতা, সেই জন্য তিনি জাতির পিতা। ধন্যবাদ সবাইকে। কি সাহসী উচ্চারণ, দফা তো একটাই। সেই 1966 সালে নেতা জানতেন যে দফা একটাই। সুধীমণ্ডলী, আমি আমাদের অনুষ্ঠানের উপস্থাপককে বিনীত অনুরোধ করছি মাইকে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। সম্মানিত সুধী, এর সাথে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য সময়ে, অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।